আচ্ছা, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এনটিআরসির রিলেটেড প্রথম ক্লাস নিয়ে আসছি। তো সবাই সাধারণত প্রথম ক্লাস একটু ইজি টপিক দিয়ে শুরু করেন। তো আমরা একটু উল্টা রাস্তায় হাঁটলাম। আমরা কিছুটা জটিল টপিক আর কি, ক্যালকুলাস ক্যালকুলাস নিয়ে আমাদের লেকচার শুরু করতেছি। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ফার্স্ট আলোচনায় আমাদের অ্যাকচুয়ালি লিমিট এবং কন্টিনিউটি চলে আসে। তো আজকে আমরা ডিফারেন্সিয়েবিলিটিতে যাব না বা ডিফারেন্সিয়েশনে যাব না। আমরা হচ্ছে লিমিট এবং কন্টিনিউটির মধ্যে থাকবো এবং লিমিট এবং কন্টিনিউটির বেসিকটা বোঝার চেষ্টা করব। আপনারা 49তম স্পেশাল বিসিএস এর কোশ্চেন দেখছেন, সেখানে কিন্তু অনেক ধরনের বড় বড় ম্যাথ করতে দেয় নাই, কিন্তু বেসিক থেকে কিন্তু কোশ্চেন আসছে। বিভিন্ন আপনার নামধারী থিওরেম থেকে কোশ্চেন আসছে। একদম কোর যে কনসেপ্ট, কোন কোর কনসেপ্ট থেকে কোশ্চেন চলে আসছে। তো আমরা কোর কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। আমাদের অনেকে হয়তো বা আমরা আগে ভালোভাবে এই জিনিসগুলো বুঝি নাই বা বোঝার চেষ্টা করি নাই, কিন্তু এখন যদি আপনারা একটু মনোযোগ দেন আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারবেন। তো লিমিট কন্টিনিউটি কি বোঝায়, কখন হয়, কি কি কন্ডিশন দরকার, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। তারপরে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করলেই তো হবে না, আমরা তারপরে মিনিমাম 50টা এমসিকিউ আমরা আজকে ক্লাসে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, যাতে আপনাদের কনসেপ্টের উপর ভালো একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ডিফারেন্সিয়েশনের ভিতরে ঢুকবো। ওকে, সো আমরা শুরু করি আমাদের লেকচার। প্রথম আলোচনা হচ্ছে লিমিট নিয়ে। প্রথম আলোচনা কি নিয়ে? লিমিট নিয়ে। লিমিট বাংলায় যেটাকে বলা হয় সীমা। তো প্রথমে আমরা লিমিট নিয়ে যখন আলোচনা করব, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে লিমিটের ডেফিনেশনটা কি, লিমিট মানে আসলে কি বোঝায়। ঠিক আছে, এখন লিমিটটা কেন দরকার এটাও আমরা আলোচনা করব। সো আমি লিমিটের যে ডেফিনেশন আছে সেই দুইটা ডেফিনেশন লিখবো, তারপরে লিমিটটা কেন আমাদের দরকার এই জিনিসটা একটু বলবো। ঠিক আছে, সো লিমিটের প্রথম ডেফিনেশনটা হচ্ছে, লিমিটকে আমরা এইভাবে লিখি, লিমিট x টেন্ডস টু a, f of x is equal to l। এই জায়গাতে আপনাদের বোঝার যে জিনিসটা সেটা হচ্ছে x কিন্তু a এর সমান না, এবং f of x কিন্তু l এর সমান না। অর্থাৎ x টেন্ডস টু a মানে হচ্ছে x এর খুব কাছাকাছি। এ যদি সংখ্যা রেখার কোনো একটা পয়েন্ট হয়, ঠিক আছে, এক্স এর মানটা এ থেকে হালকা ছোট হতে পারে অথবা হালকা বড় হতে পারে। অর্থাৎ এর খুব কাছাকাছি, এক্স এর মানটা কি এর খুব কাছাকাছি। এখন এফ অফ এক্স এর মানটা কোথায়? এফ অফ এক্স এর মানটা কি এক্স্যাক্টলি এল এর সমান না, এফ অফ এক্স এর মানটাও কি এল থেকে হালকা ছোট হতে পারে, এল থেকে হালকা বড় হতে পারে। অর্থাৎ লিমিট দিয়ে আমরা কিন্তু এইটা বুঝি না যে এফ অফ এক্স এর এক্সাক্ট মান, এখানে আমরা কিন্তু সমান সমান চিহ্ন দিয়েছি। আপনারা খেয়াল করেন এখানে ইকুয়াল সাইন দেওয়া আছে, কিন্তু এই ইকুয়াল সাইন দিয়ে কিন্তু এটা বোঝায় না যে এফ অফ এক্স এর মানটা এল এর সমান। এটা দিয়ে এটা বোঝায় যে এফ অফ এক্স টা এল এর কাছাকাছি, এফ অফ এক্স টেন্স টু এল। কারণ এই বাইরে একটা লিমিট কথাটা উল্লেখ আছে, লিমিট দিয়ে যদি আপনি ইকুয়াল সাইন দেন এটা মানে কিন্তু এফ অফ এক্স আর এল এর সমান না, এফ অফ এক্স টা টেন্স টু এল, এল এর কাছাকাছি। আর এক্স টা কার কাছাকাছি? এক্স টা হচ্ছে এ এর কাছাকাছি। তাহলে এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন, যে এক্স যদি কোনো একটা পয়েন্টের কাছাকাছি যায়, এফ অফ এক্স টা কার কাছাকাছি যাবে এইটা জানাটাই হচ্ছে আমাদের লিমিটের টার্গেট। লিমিটের সাহায্যে আমরা জানার চেষ্টা করি এক্স কোন একটা বিন্দুর কাছাকাছি গেলে আমার ফাংশনটা কোন বিন্দুর কাছাকাছি যায়। কেন এটা দরকার একটু পরে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের লিমিটের প্রথম ডেফিনেশন। এখন আপনারা যদি এটা বুঝে থাকেন, আমরা সেকেন্ড ডেফিনেশনটা একটু বুঝাবো, তারপর আপনাদের থেকে আমি প্রশ্ন দিব আপনারা বুঝছেন কিনা। লিমিটের ডেফিনেশনটা আমি আগে ক্লিয়ার করে নিই। আচ্ছা, এবার সেকেন্ড ডেফিনেশনটাকে আমরা বলি অ্যাপসাইলন ডেল্টার ডেফিনেশন। ঠিক আছে, অ্যাপসাইলন ডেল্টার ডেফিনেশন ওইটা এইভাবে আছে যে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ, এই সাইনটা আপনারা যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়ছে আপনারা তো জানেনই, এই সাইনটা মানে হচ্ছে ইমপ্লাইজ, মানে হলে এক্স যদি এইটার থেকে ছোট হয় তাহলে কি হবে? এফ অফ এক্স মাইনাস এল লেস দেন অ্যাপসাইলন হবে। এটাকে বলা হয় ডেল্টা কমা ডেল্টা অ্যাপসাইলনের ডেফিনেশন। এখন এই ডেফিনেশন আর আগের ডেফিনেশনটা কিন্তু ভাইয়া সেম। কিভাবে সেম? আপনি আগের ডেফিনেশনে বলতেছেন যে এক্স টেন্স টু এ। আচ্ছা, এক্স টেন্স টু এ মানে কি? এক্স তো এ এর খুব কাছাকাছি। আচ্ছা, দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট যদি হয় 2 আর আরেকটা পয়েন্ট যদি হয় 1.99, তাহলে এরা তো খুব কাছাকাছি। তাহলে এদের মাঝখানের বিয়োগফলটা কি হবে ভাইয়া? বিয়োগফলটা খুবই ক্ষুদ্র হবে না? আর ক্ষুদ্র সংখ্যা কি কিন্তু আমরা ডেল দিয়ে প্রকাশ করি, ডেল হচ্ছে একটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার। এখন এক্স থেকে এক্স আর এ এর বিয়োগফলটা কি আসতেছে? ডেল্টা থেকেও ছোট আসতেছে। তার মানে হচ্ছে এক্স আর এ খুবই কাছাকাছি। সো আগের ডেফিনেশন আর এই ডেফিনেশনটা সেম, এক্স্যাক্টলি সেম।
আবার এফ অফ এক্স কি এল এর সমান, না এফ অফ এক্স টা এল এর কাছাকাছি? এফ অফ এক্স কিন্তু এল এর কাছাকাছি। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এফ অফ এক্স আর এল এর যে বিয়োগফলটা আছে, তাদের যে বিয়োগফলটা আছে সেটা অ্যাপসাইলন থেকে ছোট। এই দুইটা হচ্ছে লিমিটের দুইটা ডেফিনেশন। ঠিক আছে? আপনাকে ডিরেক্ট পরীক্ষা তুলে দিতে পারে নিচের কোনটি দ্বারা লিমিটকে প্রকাশ করা হয়, তখন আপনাকে ধরেন এইটা তুলে দিল। এখন যারা আপনারা পড়বেন না তখন তারা তো ধরতে পারবেন না এটা যে লিমিটের ডেফিনেশন। এটা মানেই কিন্তু লিমিটকে রিপ্রেজেন্ট করে। এই ডেফিনেশনটা দিয়ে কি কাকে রিপ্রেজেন্ট করা হয়? লিমিটকে রিপ্রেজেন্ট করা হয়। বা উপরের ডেফিনেশনটা দিয়েও কাকে রিপ্রেজেন্ট করা হয়? লিমিটকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই যে আমরা 3-4 মিনিটের লিমিট নিয়ে সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করলাম, এখন পর্যন্ত কি সংজ্ঞাটুকু আপনারা ক্লিয়ার হইলেন? যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে এখন একটু বলেন, এখন আপনাদের প্রশ্ন করার সুযোগ দিলাম। ভাই অ্যাপসাইলনরা আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ধরেন অ্যাপসাইলন হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, ডেল্টা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার। এর ভ্যালু মনে করেন 0.00001 এই টাইপের বা এর চেয়েও ছোট একটা পজিটিভ নাম্বার। তাহলে দেখেন তো এফ অফ এক্স আর এল এর পার্থক্য এতটাই ছোট, তাহলে এফ অফ এক্স আর এল এর মান কিন্তু খুব কাছাকাছি হয়ে গেল না, যেহেতু তাদের বিয়োগফলটা অ্যাপসাইলনের চেয়েও ছোট। এবার আপনারা বলতে পারেন যে আপনারা লিমিটের এই দুটো ডেফিনেশন বুঝছেন কিনা। এমসিকিউ সলভ করলে আপনারা অনেক মজা পাবেন, বাট আপাতত কিছু থিওরিটিক্যাল কথাবার্তা একটু বলে নিব তারপরে। তো এখন পর্যন্ত এই ডেফিনেশন দুটো ক্লিয়ার কিনা আপনাদের? ভাই সেকেন্ডটা আর একটু যদি বলেন ভালো হতো। হ্যাঁ, বা দেখেন দ্বিতীয়টা? ফার্স্ট, দ্বিতীয়টা বলতেছি, একটু খেয়াল করেন তো ভাইয়া। এক্স টেন্স টু এ, এইটা মানে কি বলছি আমি? এক্স এর মান কি এ এর সমান নাকি এ এর কাছাকাছি? এর এর কাছাকাছি। কাছাকাছি। এ এর কাছাকাছি। আচ্ছা ভাইয়া বলেন তো, মনে করেন যে এক্স এর মান হচ্ছে 2 আর এ এর মান হচ্ছে 2.00001, তাহলে বলেন তো এক্স আর এ কি কাছাকাছি হইলো হইলো না কাছাকাছি? জি জি হ্যাঁ, ভাই। জি কাছাকাছি। আচ্ছা কাছাকাছি হইলো। আচ্ছা যারা কাছাকাছি তাদের পার্থক্যটা কি থাকে বলেন তো? এক্স আর এর পার্থক্যটা কি হবে? এবার অনেক ক্ষুদ্র হবে না? ক্ষুদ্র জি হবে। ভাই। অনেক ক্ষুদ্র হবে। তাহলে সেটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়। কোনো কিছু পার্থক্য যখন খুবই ক্ষুদ্র হয় তখন সেটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করা হয় যে এক্স মাইনাস এ এর মডুলাস লেস দেন ডেল্টা, এইভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয়। তাহলে ম্যাথমেটিক্যালি প্রকাশটা আপনারা বুঝতে পারলেন? এবার কি জি বুঝতে পারলেন? জি ভাই, জি ভাই। জি 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 ভাইয়া। আমি ক্লিয়ার করতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি জি। আচ্ছা ভাই ভাই, থ্যাংক ইউ। ভাইয়া মডুলাসের বিষয়টা শেষে আরেকটু clear ডেল্টা আর মডুলাস। এপসাইলন, ডেল্টা মানে এপসাইলন লিখলেন যে ওইটা বুঝতেছি না। ও ডেল্টা এই মানে জায়গায় এপসাইলন ডেল্টা, শেষে। এই জায়গায় ডেল্টা কেন লিখছি আর এখানে অ্যাপসিলন কেন লিখছি এটা? জি জি ভাই। জি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি কারণ হচ্ছে যে ডেল্টা আর অ্যাপসাইলন দুইটাই খুবই ক্ষুদ্র পজিটিভ নাম্বার। তো আপনি এটা যার থেকে ছোট হবে এটা তো আর সেম রাশি থেকে ছোট নাও হইতে পারে, এই জন্য একজনকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, একজনকে অ্যাপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? ভাই ভাই অ্যাপসিলনটা কি আরো ক্ষুদ্র? হ্যাঁ, অ্যাপসাইলনটা হচ্ছে এদের পার্থক্য হচ্ছে হালকা বড় আর কি। তো এদের পার্থক্যটা অ্যাপসাইলন থেকে ছোট। এখন অ্যাপসাইলন নিজেই হচ্ছে অনেক ছোট একটা জিনিস, তাহলে অ্যাপসাইলন হচ্ছে তাদের পার্থক্যটা ছোট, তার মানে তারা কতটা কাছাকাছি আপনি এবার বুঝতে পারলেন? লিমিট মানে হচ্ছে খুবই জি ক্লোজ যাবে, খুবই ক্লোজ, খুবই ক্লোজ, কিন্তু সমান না, এক্স্যাক্টলি সমান না, কিন্তু খুবই ক্লোজ যাবে। ঠিক আছে? জি। ভাই ভাইয়া মডুলাসের শেষে যে কাছে ডেল্টা মাইনাস এপসাইলন লিখলেন ওইটা ওই শেষে একবারে শেষে আচ্ছা ডেল্টা মাইনাস এইটা এপসাইলন আমি ডেল্টা মাইনাস অ্যাপসাইলন লিখি নাই, এটাকে বলা হয় ডেল্টা অ্যাপসাইলনের ডেফিনেশন। এটা ডেল্টা আর ওই যে একটা হাইফেন দিছি আমি, বুঝছেন? এটা ডেফিনেশনের নাম হচ্ছে অ্যাপসাইলন ডেল্টা বা ডেল্টা অ্যাপসাইলনের ডেফিনেশন। এই ডেফিনেশনের নাম হচ্ছে এটা। ঠিক আছে? এটা কোনো বিয়োগ না। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তাহলে আপনারা এবার মাইক্রোফোনটা আবার একটু অফ করেন, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আবার আরেকটা টপিক একটু থিওরিটিক্যাল আলোচনা করি। এভাবে আমরা 5 মিনিট আলোচনা করে করে 25 মিনিট 30 মিনিট আলোচনা করবো, তারপরে বাকি 30 মিনিট আমরা এমসিকিউ সলভ করবো। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। ঠিক আছে? ভাই ওকে, একটা প্রশ্ন, অবশ্যই মডুলাসের অবশ্যই কাজটা ভাইয়া। আসলে কি? হ্যাঁ মডুলাসের কাজটা আসলে কি? মডুলাস হ্যাঁ, একটু মডুলাসের কাজটা সুযোগ আমি দিন। আপনাকে বলি। আচ্ছা আমি আপনাকে কি বলেছিলাম, আমি একটু পরে লিমিটের ডেফিনেশন দিলে আপনারা বুঝতে পারবেন। এক্স হচ্ছে এ এর খুব কাছাকাছি। আচ্ছা বলেন তো, এ যদি এ এর ভ্যালু যদি 2 হয়, এক্স এর ভ্যালু যদি 1.99 হয়, তাহলেও তো এ এর কাছাকাছি। আবার 2.001 হয় তাহলেও তো এ এর কাছাকাছি। তাহলে এখন এদের এখন এক্স এর ভ্যালু তো এ থেকে ছোট হতে পারে, এক্স এর ভ্যালু এ থেকে বড় হতে পারে। এখন যখন এক্স এর ভ্যালু এ থেকে ছোট, তখন এ এর সাথে বিয়োগ করলে তো নেগেটিভ সংখ্যা চলে আসবে। এই জন্য নেগেটিভ সংখ্যাটা যাতে না আসে সেই জন্য এখানে মডুলাস নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? রাইট। নেগেটিভ ভাইয়া। সংখ্যাটা এ যেন না থেকে আসে সেই জন্য মডুলাস নেওয়া হয়েছে। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পেরেছি।
আচ্ছা ভাইয়া, জি থ্যাংক ভাই, ইউ। তাহলে আপনারা একটু মাইক্রোফোনটা অফ করেন ভাইয়া, আমি আবার আরেকটা টপিক আলোচনা করি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, সবাই মাইক্রোফোনটা অফ করে ফেলেন, অফ করে ফেলেন। ওকে, সো আমরা একটা আলোচনা করলাম এবং আপনারা সবাই খুব চমৎকার ভাবে রেসপন্স করছেন এবং বুঝছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিমিটের অস্তিত্ব। সেটা হচ্ছে লিমিটের কি অস্তিত্ব, এবং এই টপিকটা থেকে আপনারা একটা এমসিকিউ পেতে পারেন। আপনাদের ডিরেক্ট বলতে পারে যে লিমিট কখন এক্সিস্ট করবে, নিচের কোন শর্তের জন্য লিমিট এক্সিস্ট করবে, আপনাদের কিন্তু এই জিনিসটা বলতে পারে। সো আমরা লিমিটের অস্তিত্ব নিয়ে, অস্তিত্ব ডেফিনেশনটা একটু জানবো। লিমিটের অস্তিত্ব কখন থাকবে? সবসময় কি লিমিটের মান পাওয়া যায় না? সবসময় কিন্তু লিমিটের মান পাওয়া যায় না। তো এটাকে ইংলিশে বলা হয় এক্সিস্টেন্স অফ লিমিট। কখন লিমিট এক্সিস্ট করবে? তাহলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। লিমিট হয় দুই ধরনের। লিমিট কি হয়? দুই ধরনের লিমিট হয়। একটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট বা বাম দিকেও লিমিট, একটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকেও লিমিট। আমি দুইটাকে একটু লিখে দেই। লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে একটা মাইনাস সাইন থাকবে, এফ অফ এক্স, এইটা। আর লিমিট এক্স টেন্ডস টু এ, এবার উপরে একটা প্লাস সাইন থাকবে। এ দুইটা জিনিস যদি সমান হয় তখন হচ্ছে লিমিট এক্সিস্ট করবে। তখন কি করবে? লিমিট এক্সিস্ট করবে। এই যে উপরে একটা মাইনাস সাইন থাকলে এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, LHL, বা বাংলায় আমরা যদি বলি বাম দিকীয় লিমিট। বাম দিকীয় লিমিট। আর উপরে যদি প্লাস সাইন থাকে এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। সো এইটাকে আমরা বলি ডান দিকীয় লিমিট। এটাকে কি বলি ভাইয়া? ডান দিকীয় লিমিট। আচ্ছা, অর্থাৎ বাম দিকীয় লিমিট আর ডান দিকীয় লিমিট যদি সেম হয় তখন আমরা বলবো যে লিমিটটা পাওয়া যাবে। সব ফাংশনের কিন্তু সবসময় লিমিট পাওয়া যায় না, ঠিক আছে? সব ফাংশনের কিন্তু সবসময় লিমিট পাওয়া যায় না। তো যখন বাম দিকীয় ডান দিকীয় লিমিট দুইটাই সমান হবে তখনই হচ্ছে লিমিট এক্সিস্ট করবে। তো আপনাকে যদি এমসিকিউ প্রশ্ন করা হয় নিচের কোন শর্তে লিমিটের অস্তিত্ব বিদ্যমান থাকবে, আপনারা বলে দিবেন কি বাম দিকীয় লিমিট এবং ডান দিকীয় লিমিট এই দুটো যদি সমান হয় তখনই হচ্ছে লিমিটের অস্তিত্ব থাকবে। এখন বাম দিকীয় লিমিট বলতে কি বোঝায়? আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে এক্স এর ভ্যালুটা হচ্ছে এ এর খুব কাছাকাছি। এখন এ থেকে কি ছোট নাকি বড় এটা কি আপনি জানেন? এটা কিন্তু আপনি জানেন না। এ থেকে হালকা ছোটও হতে পারে, হালকা বড়ও হতে পারে। এখন বাম দিকীয় লিমিট বলতে বোঝায় যে এক্স এর ভ্যালু যখন এ থেকে হালকা ছোট তখন ফাংশনের ভ্যালু কত। আর ডান দিকীয় লিমিট বলতে বোঝায় এক্স এর ভ্যালু যখন এ থেকে হালকা বড় তখন ফাংশনের ভ্যালু কত। যখন দেখা যাবে বাম দিকীয় লিমিটের মান আর ডান দিকীয় লিমিটের মান খুবই কাছাকাছি বা একই রকম মান আসতেছে তখন আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করবে। যখন এক্স এর ভ্যালু এ থেকে হালকা ছোট হলেও ফাংশনের ভ্যালু যা আসবে, এক্স এর ভ্যালু এ থেকে হালকা বড় হলেও ফাংশনের ভ্যালু সেম আসবে, তখন আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করবে। আদারওয়াইজ আমরা বলবো লিমিট এক্সিস্ট করবে না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে লিমিটের অস্তিত্ব নিয়ে একটু আলোচনা। এবার আমি দুইটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে। দুইটা এক্সাম্পল দেখি এই জিনিসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। দুইটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? ওই এক্সাম্পলটা দেখানো শেষ হওয়ার পরে আমি আপনাদের যত খুশি তত প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলা নিব এবং জিনিসগুলো আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার ট্রাই করবো। এবং ওই দুইটা জিনিস বলার পরে আমরা এরপর কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতায় যাব আলোচনায়। লিমিটের আলোচনায় এবার আমরা দুইটা এক্সাম্পল দেখাইলে শেষ হবে, ঠিক আছে? ইউজুয়ালি ধরেন আমি একটা, আচ্ছা নর্মালি আমি একটা এক্সাম্পল নেই। ধরেন এফ এক্স এর ভ্যালু হচ্ছে 2x। এফ এক্স এর ভ্যালু কত বলেন তো ভাইয়া? 2x। এখন আমি জানতে চাইলাম যে লিমিট এক্স টেন্ডস টু 2 তে এফ এক্স এর মান কত। এফ এক্স এর মান কত এটা জানতে চাইলাম। সো আপনারা একটা জিনিস দেখেন যে এফ এক্স এর প্রথমত হচ্ছে এইটার এই ফাংশনের কি লিমিট আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন, আপনাকে প্রথমে বের করতে হবে কি লেফট হ্যান্ড। আপনার প্রশ্ন করলাম এই ফাংশনে কি লিমিট এক্সিস্ট করে, তাহলে আপনি কি করবেন? আগে লেফট হ্যান্ড লিমিট বের করবেন। সো লেফট হ্যান্ড লিমিট সেটা কত হবে ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস 2x, এফ অফ এক্স এর ভ্যালু হলো 2x, এটা ভ্যালু কত হবে? তাহলে আপনি এবার এক্স এর জায়গায় কত বসাইতে পারবেন বলুন তো ভাইয়া? এক্স এর জায়গায় কি এক্স্যাক্টলি 2 বসাইতে পারবেন নাকি 2 থেকে হালকা ছোট ভ্যালু বসাইতে পারবেন? 2 2 থেকে বসানো যাবে না।
এক্সাক্ট 2 না, 2 থেকে কিন্তু লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হালকা ছোট বসাবেন না হালকা বড় বসাবেন? হালকা ছোট বসাবে। হালকা ছোট বসাবেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ভাইয়া, এখানে যদি 2 এর জায়গায় আপনি 1.999999 বসান, 1.99 বসান, তাহলে হালকা ছোট হইলো না? হালকা ছোট হইলো। এখন এই জি ভ্যালুটা বসাইলে ফাংশনের মানটা কত হবে, কতর কাছাকাছি যাবে? ফাংশনের মানটা কত হবে ভাইয়া বলেন তো? 3.999999 এরকম কিছু একটা আসবে না? হ্যাঁ জি জি ভাইয়া। আচ্ছা তাহলে চারের কাছাকাছি এই যাবে। মানটা কি আমরা বলতে পারি না যে 4-এর কাছাকাছি? 4-এর কাছাকাছি। চার আচ্ছা চার বলবে। আচ্ছা এবার রাইট হ্যান্ড লিমিটটা যদি আমরা একটু বের করি, লিমিট x টেন্স টু 2 প্লাস 2x। এবার বলেন তো, এবার আপনি 2 না বসে 2.0000000001 মানে একদম 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু বসাইলেন। তাহলে এবার বলেন তো, যদি গুণ করেন x এর জায়গায় যদি এই মানটা বসান, তাহলে আপনি কি 4.0000000001 এটা বেশি একটা মান পাবেন না? এই মানটা কি 4-এর খুব কাছাকাছি না? এই মানটা 4-এর জি খুব ভাই। কাছাকাছি না? তাহলে আপনি বলেন তো, আপনি লেফট হ্যান্ড লিমিটের মানও আসছে 4, রাইট হ্যান্ড লিমিটের মানও আসছে 4, তাহলে কি লিমিট এক্সিস্ট করবে কি করবে না? করবে। করবে এক্সিস্ট করবে। এক্সিস্ট করবে। ভেরি গুড। এখন দেখেন আমি যে ফাংশনটা দিচ্ছি, এই ফাংশনের জন্য, এই ধরনের ফাংশনের জন্য লিমিট অলওয়েজ এক্সিস্ট করে। এই ধরনের ফাংশনের জন্য কি করে? লিমিট অলওয়েজ এক্সিস্ট করে। এক্সিস্ট করে না কোন ধরনের ফাংশনের জন্য, সেটা আপনাদের এবার একটু বুঝতে হবে। আপনারা কি এক ধরনের ফাংশনের নাম শুনছেন, যে পিস ওয়াইজ ফাংশন বলতে কোন ধরনের ফাংশনের নাম শুনছেন? পিসওয়াইজ পিস ওয়াইজ ফাংশন, খন্ড খন্ড না ফাংশন, ঠিক আছে, এই টাইপের আলাদা আলাদা ডোমেনে আলাদা আলাদা ফাংশন। এবার আমি যদি একটা ফাংশন নেই, দেখবেন এবার এক্সিস্ট করে কিনা এটা একটু চেক করতে হবে। পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। কিন্তু একটু আগে যে ফাংশনটা নিলাম আমি, এই ধরনের পলিনোমিয়াল বা অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে লিমিট অলওয়েজ এক্সিস্ট করবে, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে? লিমিট এক্সিস্ট করবেই। কিন্তু পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? তাহলে তাহলে আমি একটা পিসের ফাংশন নিয়ে ভাইয়া, দেখেন তো আপনারা বুঝেন কিনা। একটা ফাংশন নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x, আর নিলাম x প্লাস 2, x লেস দেন 2 তে আর x গ্রেটার দেন 2 তে, ঠিক আছে ভাইয়া? তাহলে এখন আমাকে বলা হইলো, আচ্ছা আগে বলেন তো, 2 পয়েন্টে x ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে এই ফাংশনের মান কত? মান আছে? মান নাই? মান কি আছে x ইজ ইকুয়াল টু 2 তে? জি না নাই x ইজ ইকুয়াল না টু 2 মানে কিন্তু এই ফাংশনের কোনো মান নাই। আচ্ছা এখন লিমিট আমাদের কেন কাজে লাগে এটাও একটু বুঝেন। মনে করেন x ইজ ইকুয়াল টু 2 তে কোনো একটা ফাংশনের মান পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? কোনো একটা ফাংশনে কি মান পাওয়া যাচ্ছে না, এখন আপনার ম্যাথমেটিশিয়ানদের আগ্রহ হচ্ছে, আচ্ছা এই পয়েন্টে মান নাই, তাহলে এই পয়েন্টের মান যদি যদি থাকতো তাইলে কত হইতো, এইটা তো আমার একটু বের করার ইচ্ছা হইতেছে। তাহলে ম্যাথমেটিশিয়ানদের এই ধরনের আগ্রহের কারণে লিমিটের এই যাত্রাটা শুরু হইলো, ঠিক আছে? লিমিটের যাত্রাটা কেন শুরু হইলো? কারণ ওই যে ম্যাথমেটিশিয়ানদের আগ্রহ, যে এই পয়েন্টে মান নাই, কি লেগে মান নাই, কেন মান নাই, ওই মানটা যদি হইতো তাহলে কত হইতো, এটা তার জানার খুবই আগ্রহ। যেই পয়েন্টের মান নেই, ওই পয়েন্টের মান হইলে কত হইতো, এটা জানার খুবই আগ্রহ। ওইখান থেকে হচ্ছে লিমিটের ধারণাটা আছে। তাহলে এখন আমাদের জানতে খুব ইচ্ছা করতেছে এক্স ইজ ইকুয়াল টু 2 তে তো ফাংশনের কোনো মান নাই, কিন্তু আমার তো জানতে ইচ্ছা করতেছে 2 এর যদি মান থাকতো তাহলে কত হইতো মানটা, যদি মান থাকতো তাহলে মানটা কত হইতো, এটা আমার জানতে খুব ইচ্ছা করতেছে। তাহলে লিমিটটা বের করবো। আমি কি করবো, একবার লেফট হ্যান্ড লিমিটটা বের করবো। লেফট হ্যান্ড লিমিট বের করবো। লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে x টেন্স টু 2 মাইনাস বা 2 থেকে হালকা ছোট এফ অফ এক্স। এবার আমাকে বলতে হবে এফ অফ এক্স এর জায়গায় আমি কোন ফাংশনটাকে বসাবো, উপরেরটাকে বসাবো নাকি নিচেরটাকে বসাবো? উপরেরটা উপরেরটা। কেন ভাইয়া উপরেরটা কেন? উপরটা নেগেটিভ হয়ে যাবে। কারণ 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট। ভেরি গুড। এইটাই হচ্ছে কি আসল কারণ। কারণ আমার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমার এক্স হচ্ছে 2 থেকে ছোট, আর আমরা দেখেছি যে এক্স 2 থেকে ছোট হলে ফাংশনের চেহারাটা হয় 2x আকৃতির। এক্স 2 থেকে ছোট হলে ফাংশনের চেহারাটা হয় কি আকৃতির ভাইয়া? 2x আকৃতির হয়। তাহলে আমরা এই জায়গায় বসাই দিব 2x, বসাই দিব। এবার আমরা দেখবো যে এক্স এর মান কি 2 বসানো যায় কিনা, এক্স এর মান কি এখানে 2 বসানো যায় কিনা। আমরা দেখলাম যে 2 বসানো যাচ্ছে, তাহলে আমরা 2 বসিয়ে দিব। তাহলে 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান পেয়ে গেলাম 4। এবার রাইট হ্যান্ড লিমিটের মানটা একটু বের করি তো। x টেন্ডস টু 2 প্লাস f of x। এবার বলো তো f of x এর জায়গায় কত বসবে? এক্স প্লাস টু। x প্লাস x প্লাস 2 বসবে। ভেরি গুড। এবার কি x এর জায়গায় কি 2 বসানোর সুযোগ আছে, মানে x এর জায়গায় কি 2 বসানো যাবে নাকি যাবে না? যাবে না? জি জি যাবে। বসানো তো যাবে যদি যায় তাহলে আমরা বসিয়ে দিব। তো না গেলে আমরা তখন লিমিটেড টেকনিক এল হপিটাল রুল অ্যাপ্লাই করবো বা বিভিন্ন ধরনের রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে? লিমিটেড টেকনিক অ্যাপ্লাই করবো। বাট এখানে তো যাচ্ছে, তাহলে আমি বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলাম, হয়ে গেল 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4।
দেখেন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সেম আসছে, অর্থাৎ এই ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু, যদি এই ফাংশনের মান এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে থাকতো তাহলে সেই মানটা 4 এর সমান হইতো। সেই মানটা কার সমান হইতো? 4 এর সমান হইতো। কারণ এই ফাংশনটার এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে কোনো মান নাই, যদি থাকতো মানটা 4 এর সমান হইতো। এটাই আমরা লিমিটের সাহায্যে জানতে পারলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে লিমিটের ডেফিনেশন। এখন আমি একটা ফাংশন দিব যে ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না, আপনারা আমাকে বের করে দিবেন। ঠিক আছে, আমি জানতে চাইলাম এক্স ইজ ইকুয়াল টু 1 এ কোনো মান নাই, আমি জানতে চাইলাম এক্স টেন্ডস টু লেফট হ্যান্ড লিমিট কত হবে। লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু কত, এটা আমাকে জানাবেন। আর রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স, এটার ভ্যালু কত হবে, এটা এই দুইটা আমাকে একটু জানাবেন। লেফট হ্যান্ড 1 লিমিট 2, মাইনাস ওটার ক্ষেত্রে x লেফট প্লাস হ্যান্ড 1 লিমিট হবে। হচ্ছে 2, রাইট হ্যান্ড লিমিট লিমিট 3। সেম হইছে? না জি ভাইয়া, 3 2 আর সেম হয় নাই। সেম হয় নাই। সেম না হলে এক্স ইজ ইকুয়াল টু 1 পয়েন্টের, তাহলে এখন ম্যাথমেটিশিয়ানটা একটা বিপদে পড়বে না? এখন তো এক্স ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে কোনো মান নাই, তাহলে তারা চাইছিল যে একটু অনুমান করতে। আচ্ছা, আমি একটু অনুমান করে দেখি, যদি এক্স ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে মান থাকতো তাহলে সেই মানটা কত হইতো। এখন কিন্তু ম্যাথমেটিশিয়ানরা সেই অনুমানটুকু আর করতে পারবে না। লিমিট হচ্ছে এক ধরনের অনুমান, লিমিট হচ্ছে এক ধরনের অনুমান করার সক্ষমতা, কিন্তু লিমিটের মান না থাকার কারণে এই ক্ষেত্রে অনুমান করাও সম্ভব না যে এক্স ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হতে পারতো। এই জিনিসটা অনুমান করাও আর পসিবল না। ঠিক আছে, তাহলে এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে না। তাহলে আমরা লিমিটের বেসিক টু কি ভাই বুঝতে পারলাম? জি জি ভাইয়া। জি ভাইয়া। সবাই ক্লিয়ার? Yeah. আচ্ছা, এবার আসেন ভাইয়া আমরা কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা নিয়ে একটু আলোচনা করি। অবিচ্ছিন্নতা আলোচনা করা মাত্র শেষ হইলেই আমরা চলে যাব হচ্ছে এমসিকিউ সলভিং। এমসিকিউ সলভিং আপনারা পারবেন আমার বিশ্বাস, কারণ আপনারা যেহেতু বেসিক গুলো বুঝতেছেন আপনারা এমসিকিউ সলভিংও পারবেন। কেউ যদি এখানে থেকে থাকেন যে আপনারা ক্লাস বুঝতেছেন না, আপনারা রেসপন্স করবেন। আপনারা যদি রেসপন্স না করেন আমি কিন্তু বুঝবো না যে আপনারা অবিচ্ছিন্নতা। আচ্ছা ভাইয়া বলেন তো, অবিচ্ছিন্নতা মানে আপনারা আসলে বাস্তবে কি বুঝেন? কন্টিনিউটি মানে কি বুঝেন? আমি দুইটা চিত্র আঁকি, আমাকে একটু বলবেন এই চিত্রগুলা কোনটা অবিচ্ছিন্ন গ্রাফ আর কোনটা বিচ্ছিন্ন গ্রাফ। এইটা একটা গ্রাফ আঁকলাম, আর এইটা একটা গ্রাফ আঁকলাম। এটা বলেন তো, গ্রাফ এ বিচ্ছিন্ন নাকি গ্রাফ বি বিচ্ছিন্ন? কোনটা বিচ্ছিন্ন? গ্রাফ গ্রাফ বি বি। বিচ্ছিন্ন ভাই। গ্রাফ বি হচ্ছে বিচ্ছিন্ন, তাই না? হ্যাঁ, জি তাহলে তার মানে বিচ্ছিন্ন মানে কি? ডিসকন্টিনিউয়াস। বিচ্ছিন্ন মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর অবিচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস। এখন একটা গ্রাফ যে তাহলে তাহলে এই যে গ্রাফ গুলা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা চেহারার মধ্যে এই বিচ্ছিন্নতা চলে আসতেছে, তাহলে এই জিনিসটা আমি চেক করবো কিভাবে? ম্যাথমেটিক্যালি আমি চেক করবো কিভাবে? গ্রাফ দেখলে নাহলে বোঝা যায়, গ্রাফ দেখলে তো যে কেউ বুঝতে পারবে এটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কিন্তু ম্যাথমেটিক্যালি আমি বুঝবো কেমন একটা ফাংশন কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? এইটা হচ্ছে আমাদের এবার আলোচনার টপিক। তো অবিচ্ছিন্নতার একটা শর্ত আছে, এই শর্তটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্তগুলো থেকে আমি আপনাদেরকে বলি, বিসিএস এর মতোই কোশ্চেন হবে। 49তম বিসিএস যেহেতু হয়ে গেছে, তো আমাদের হাতে কোশ্চেন আছে, আমরা জানি যে কি প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। ওইরকম যদি কোশ্চেন হয়, বড় ক্যালকুলেশন বড় ম্যাথ করা বাদ দিয়ে দেন, এসব চিন্তা বাদ দিয়ে দেন, শুধুমাত্র বেসিকের উপর জোর দেন, দেখবেন যে শর্ত থেকে এমসিকিউ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো আমরা শর্তটা কি লিখবো? কোনো একটি ফাংশন এফ অফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি তিনটা শর্ত যদি মিলে, তাহলে অবিচ্ছিন্ন হবে। এ বিন্দুতে ফাংশনের মান সংজ্ঞায়িত থাকতে হবে, মানে তার মান থাকতে হবে। এ বিন্দুতে যদি মানই না থাকে তাহলে তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হওয়ার কোনো এআই নাই, চান্সই নাই। এ বিন্দুতে লিমিট থাকতে হবে, এ বিন্দুতে লিমিট এক্সিস্ট করতে হবে বা লিমিট বিদ্যমান থাকতে হবে, এ বিন্দুতে লিমিট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে লিমিটের মান যা হবে ফাংশনের মান তাই হতে হবে। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে হচ্ছে ফাংশনটা এ বিন্দুতে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউটির জন্য শর্ত কি ভাইয়া? ফাংশনটা এ বিন্দুতে তার একটা মান থাকতে হবে,
এই বিন্দুতে তার একটা লিমিটের ভ্যালু থাকতে হবে, লিমিটের মান আর ফাংশনের মান কি হইতে হবে, সমান হইতে হবে। লিমিটের মান আর ফাংশনের মান কি হইতে হবে ভাইয়া, সমান হইতে হবে। ঠিক আছে, এই যদি তিনটা কন্ডিশন থাকে তাহলেই ফাংশনটা কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে এই বিন্দুতে। এখন আমরা একটা এক্সাম্পল নেই। আপনারা অলরেডি জেনে গেছেন যে কিভাবে লিমিট বের করতে হয়, কিভাবে চেক করতে হয়, সো আপনারা চেক করতে পারবেন। আমি একটা এক্সাম্পল নিতেছি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন আমি 1 নম্বর কন্ডিশনটা চেক করি, এফ অফ এ সংজ্ঞায়িত থাকতে হবে। আচ্ছা এখানে আমাকে বলছে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে চেক করতে বললো, চেক করো। কি চেক করব, কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা। এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে কন্টিনিউয়াস কিনা চেক করতে বলছে। তাহলে আমাকে বলেন তো এফ অফ 2 এর ভ্যালু কত, মানে ফাংশনের ভ্যালু এক্স এর মান 2 বসাইলে ফাংশনের মান কত আসে, এক্স এর মান 4। যখন 2, ফাংশনের মান তখন 4। তাহলে এক্স ইজ 4 ইকুয়াল টু আসবে। এফ অফ 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে কি ফাংশনের মানটা কি সংজ্ঞায়িত, মানে সংজ্ঞা দেওয়া আছে ফাংশনের মান কত, এটা বলা আছে, বলা আছে। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই করছে। 2 নম্বর কন্ডিশনটা বলেন, লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে বলেন তো, 2 বসাইলে লিমিটের মান কত হবে, 4 হবে। 4 হবে। লিমিটের মান 4 হবে। এবার আমাকে বলেন তো লিমিট আর ফাংশন এফ অফ 2 আর লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার, এই দুটো কি সেম হইছে, দুইটাই 4 না, দুইটাই 4। জি ভাইয়া। অর্থাৎ লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু, লিমিটের মান এবং ফাংশনের মান দুইটাই 4। তো দুইটাই যদি সমান হয়ে গেছে তার মানে হচ্ছে এই ফাংশনটি এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে কি হবে ভাইয়া, অবিচ্ছিন্ন হবে। কি হবে, অবিচ্ছিন্ন হবে। তাহলে এইটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল 2 পয়েন্টে অবিচ্ছিন্ন হবে। তাহলে তাহলে আপনাদের তো এই ধরনের অঙ্ক করতে দিবেন, আমি অঙ্ক করাচ্ছি আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, বেসিক ক্লিয়ার করার জন্য অঙ্ক করাচ্ছি। বাট আপনাদের এমসিকিউ কি ধরনের আসতে পারে, যে অবিচ্ছিন্ন হওয়ার জন্য নিচের কোন কন্ডিশনটি সত্য হতে হবে, তখন আপনাদেরকে মনে করেন এরকম দিয়ে দিবে, অপশন এ এফ অফ এ সংজ্ঞায়িত হতে হবে, অপশন বি লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এ বিদ্যমান থাকতে হবে, অপশন সি এফ অফ এক্স এর লিমিট আর এফ অফ এ এর মান সমান হতে হবে, অপশন 4 সবগুলো। আপনারা কোনটা দাগাবেন, আপনারা দাগাবেন হচ্ছে সবগুলো, তাই না? তো এই ধরনের এমসিকিউ আপনাদের আসতে পারে, এই ধরনের এমসিকিউ কি আসতে পারে। তাহলে আপনারা এই পর্যন্ত কি আলোচনা কি বুঝতে পারছেন, মানে নাকি কঠিন লাগতেছে, আমি কি কঠিন করে পড়াচ্ছি নাকি আপনারা বুঝতে পারতেছেন? না ভাইয়া, অনেক জি সহজ ভাইয়া করে বুঝতে বলছেন। পেরেছি। বুঝতেছি। ঠিক থ্যাংক আছে। ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারলেই আমার জন্য এটা মোটিভেশন, আমার আরো সহজভাবে বোঝানোর মোটিভেশন কাজ করে। আচ্ছা এবার আমরা, একটা প্রশ্ন ছিল। জি ভাই অবশ্যই বলেন। 2 নাম্বার এক্স স্কয়ার মান 2 বসাইলেন, কিন্তু প্রশ্নে বলছে এক্স নট ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আপনার খুব ভালো একটা প্রশ্ন করছেন ভাইয়া। আপনার নামটা কি ভাইয়া? তানবীর। তানভীর ভাইয়া, একটু একটা জিনিস খেয়াল করেন, এক্স টেন্ডস টু 2 এটা মানে কি এক্স এর ভ্যালু 2 নাকি 2 থেকে ছোট বা বড়, 2 থেকে বড় বা ছোট? বড় বা ছোট, তাহলে কি 2 এর সমান হইলো, 2 এর সমান কিন্তু হয় না, নাই। 2 এর সমান না হইলে আপনি কারে নিবেন, এক্স স্কোয়ার কে নিবেন না 4 কে নিবেন? এক্স স্কয়ার। এক্স স্কোয়ার কে নিবেন, এই জন্য আমি এক্স স্কোয়ার কে নিয়েছি এখানে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এবার আমরা একটা কাজ করি, যে বিচ্ছিন্নতার কিছু টাইপ আছে, এগুলা এমসিকিউ তে যদি চলে আসে তো এই জন্য আমরা একটু পড়ে রাখি, যদি কোনো কিছু আমাদের মিস না যায়। এইটাই আমাদের লাস্ট টপিক, এরপরে আমরা এমসিকিউ সলভিং এ চলে যাবো ভাইয়া, ঠিক আছে? এরপর আমরা এমসিকিউ সলভিং এ চলে যাবো। ক্যালকুলাসটা শেষ হয়ে গেলে বাকি চ্যাপ্টার গুলো আরো বেশি ইজি, বাকি চ্যাপ্টার গুলো আপনাদের জন্য কঠিন না। ক্যালকুলাস ওডি এগুলো একটু আপনাদের একটু যদি ঝামেলা হয় হতে পারে, বাকিগুলো আরো ইজি, ঠিক আছে? তো আমরা চলেন, তো এই জন্য যদি একটু কঠিনও লাগে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনাদের বাকি ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি সহজ, ওগুলো আপনারা আপনাদের ক্লাস নিলে আপনি ইজিলি বুঝবেন, ঠিক আছে? আচ্ছা আমরা একটু বিচ্ছিন্নতার শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করবো। কয় ধরনের বিচ্ছিন্নতা হতে পারে একটু আলোচনা করব। কোশ্চেন আসবে এর গ্যারান্টি নাই এখান থেকে, আগের টপিকটা বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট জেনে রাখতে পারি আর কি, আমরা জেনে রাখা ভালো। ধরেন একটা হচ্ছে সাধারণ বিচ্ছিন্নতা, আপনারা উদাহরণগুলো মনে রাখবেন। আমরা ইংলিশ টার্মগুলো একটু লিখে দিব আপনাদেরকে।
ইংলিশ টার্মগুলো লিখে দিব কেন, আমাদের বিসিএস এর কোশ্চেনটা আপনারা দেখছেন হয়তো বা 49 নম্বর কোশ্চেনটা কেমন ছিল, একটু ইংলিশ বাংলা মিক্স ছিল তাই না? আচ্ছা, অর্ডিনারি ডিসকন্টিনিউটি বা সাধারণ বিচ্ছিন্নতা, এইটা কি হবে? এইটার ক্ষেত্রে শর্তটা কি? এটা শর্তটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের মান আর রাইট হ্যান্ড লিমিটের মান সেম হয় না। ফাংশনের লেফট হ্যান্ড লিমিটের মান আর রাইট হ্যান্ড লিমিটের মান কি হয় না? সেম হয় না। আচ্ছা আমাকে বলেন তো, লিমিটে যদি সেম না হয়, মানে লিমিটে যদি না থাকে, তাহলে ফাংশনটা কি কন্টিনিউয়াস হওয়া সম্ভব, মানে অবিচ্ছিন্ন হওয়া সম্ভব? অবিচ্ছিন্ন হওয়ার জন্য কিন্তু 3টা কন্ডিশন ছিল। একটা ছিল ফাংশনটা সংজ্ঞায়িত হইতে হবে ওই বিন্দুতে, ফাংশনের লিমিট থাকতে হবে, এবং ফাংশনের লিমিটের মান আর ফাংশনের মান সমান হইতে হবে। তাহলে এখন লিমিটই নাই, আপনার লিমিটই সমান হয় নাই, তাহলে ফাংশন তো কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার কথা বুঝতে পারছেন? যখন আপনার লিমিটই জি। সমান হবে না, তখন এই ডিসকন্টিনিউটি বা বিচ্ছিন্নতাকে আমরা নাম দিব সাধারণ বিচ্ছিন্নতা। বুঝতে পারলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল দিলাম না, আমি জাস্ট কন্ডিশন গুলো লিখে রাখতেছি, কারণ এখান থেকে আসলে কন্ডিশন গুলোই আসবে। ঠিক আছে, এখান থেকে আসলে কি হবে? শুধু কন্ডিশন গুলোই আসবে। আচ্ছা এবার আসেন মিশ্র বিচ্ছিন্নতা। মিক্সড। ইংলিশে আমরা বলবো মিক্সড ডিসকন্টিনিউটি। আচ্ছা, কারণ মিক্সড ডিসকন্টিনিউটির ক্ষেত্রে কি হয়, যে ধরেন লেফট হ্যান্ড লিমিটের মান পাওয়া গেল, মান কিছু একটা আসছে, মনে করেন 0 আসছে বা 1 আসছে বা 2 আসছে বা কিছু একটা আসছে, ধরেন লেফট হ্যান্ড লিমিটের মান পাওয়া গেল, কিন্তু রাইট হ্যান্ড লিমিটের মানই পাওয়া গেল না। বিষয়টা একটা না, কেমন না? রাইট হ্যান্ড লিমিটের মান ইনফিনিটি চলে আসছে বা মাইনাস ইনফিনিটি চলে আসছে বা অসংজ্ঞায়িত চলে আসছে বা অস্তিত্ব নাই। একটা লিমিট পাওয়া গেছে, আরেকটা লিমিট পাওয়া যায় না। আর আগের কেসটা কি ছিল, মানে দুইটাই লিমিট পাওয়া গেছে, বাট দুইটা লিমিট সমান না। আর এবার হচ্ছে একটা লিমিট পাওয়া গেছে, আরেকটা লিমিট পাওয়াই যায় না। ঠিক আছে, যেমন আমি এটা যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, আমি আপনাদের কি দিতে পারি, একটা ফাংশন দিই আপনাদেরকে, দেখেন। এখন আপনি যদি এটা লেফট হ্যান্ড লিমিট বের করতে চান, 0 পয়েন্টে যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চান, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, দেখুন তো 0 মাইনাসের জন্য আপনি কোন ফাংশনটা কি নেবেন, এক্স কে নেবেন না 1/x কে নেবেন? 1/x। 1/x 1/x নেবেন। এখন 1/x এর মধ্যে 0 বসান, আপনি কি পাচ্ছেন? 1/x এর মধ্যে 0 বসালে আপনি পেয়ে যাচ্ছেন মাইনাস ইনফিনিটি। তো লিমিটের অস্তিত্ব নাই। ঠিক আছে, ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, ইনফিনিটি একটা ধারণা, মানে অনেক বড় কিছু একটা বা অনেক ছোট কিছু একটা, এটা ধারণাকে আমরা বলি কি, ইনফিনিটি। ঠিক আছে, তো এটার অস্তিত্ব নেই। আচ্ছা এবার রাইট হ্যান্ড লিমিটটা মান কত হবে ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু, তাহলে 0 বসালে 0 পাচ্ছেন, তাহলে জিরো 0 হয়ে যাবে। তাহলে 0 তো একটা সংখ্যা, 0 আসলে কোনো সমস্যা নাই, তাহলে একটার অস্তিত্ব আছে আর একটার অস্তিত্ব নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলবো, ভাইয়া? এটা হলো মিশ্র মিক্স ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা ভাইয়া এবার একটা হচ্ছে কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। আচ্ছা এইখানে আপনি বসাইছেন লেফট হ্যান্ড লিমিটে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তারপর ওয়ান হ্যাঁ বাই এক্স, এক্স এর জায়গায় আবার 0 বসাইছেন, তো এভাবে মাইনাস ইনফিনিটি আসছে। তো এখানে তো এক্স টেন্স টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট কিছু বসাবো না নাকি? হ্যাঁ, 0 থেকে হালকা ছোট মানে কি, আপনার নেগেটিভ, ধরেন এই সংখ্যা রেখে এটা যদি 0 হয়, 0 থেকে হালকা ছোট মানে কি একটা ঋণাত্মক নাম্বার না, নেগেটিভ নাম্বার না? এখন নেগেটিভ জি। নাম্বারটা কিন্তু 0-র খুব কাছাকাছি কিন্তু একটা নেগেটিভ নাম্বার। এখন ওইটা যদি আপনি এখানে বসান, আপনি দেখবেন যে ফাংশনের ভ্যালুটা না মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে। বুঝছেন? মাইনাস ইনফিনিটির হ্যাঁ, দিকে চলে যাবে ফাংশন। এই জন্য আমরা তার লিমিটিং ভ্যালু বসাইছি মাইনাস ইনফিনিটি। মানে ওইটার তো কাছাকাছি হবে, সেই জন্য একবারে মানে ডিরেক্ট 0টাই বসাইলাম। হ্যাঁ, ওটার কাছাকাছি আমরা মান ইউজুয়ালি 0ই বসাই, কিন্তু আমরা কনসেপ্টটা মাথায় রাখবো যে 0 আমরা মান বসাইলো এক্স্যাক্টলি কিন্তু 0 না, এর মানটা 0-র কাছাকাছি। ঠিক আছে, জি ভাইয়া, সামথিং বুঝছি। বাই জিরো ইকুয়াল টু তো ইনফিনিটি হয়ে যায়। হ্যাঁ, সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যদি এটা রাইট হ্যান্ড লিমিট থাকতো তাহলে। রাইট হ্যান্ড লিমিট মানে তো 0 থেকে একটা দেখেন, এটা জি তো জি জি এক্স্যাক্টলি জি মানে আমি সেটাই বলতে চাই, যেহেতু এটা মাইনাসে আছে সেজন্য এটা মাইনাস ইনফিনিটি। এক্স্যাক্টলি এটাই আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা বেসিক গুলো ক্লিয়ার হচ্ছে একবার? ওকে, তাহলে এবার আসেন জি 3 নম্বর কেস। আমরা যেটা মেক শিওর করব আমাদের এই ব্যাচ থেকে
যে আমাদের কোনো কনসেপ্টে ক্লিয়ার মানে কোনো গোজামিল থাকবে না, কনসেপ্টে কোনো গোজামিল থাকবে না। আমরা প্র্যাকটিস যাই করব বুঝে বুঝে এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, কনসেপ্টে কোনো গোজামিল রাখবো না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের বিসিএস এর ব্যাচটা তো আমরা 49তম যে ব্যাচটা আমরা রান করছিলাম, ওইটার ভিতরে আমাদের সর্বপ্রথম যেই টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমরা কনসেপ্টে কোনো গোজামিল রাখবো না, কনসেপ্ট, এবং আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখছিলাম, এবং আমাদের 11 জন চান্স পেয়েছিল ভাইবার জন্য, এবং ম্যাক্সিমাম এর মার্ক ছিল 80-র উপরে 100-র মধ্যে। আপনাদেরও ভালো হবে, নিবন্ধনের পরীক্ষা যদি এমসিকিউ প্যাটার্নে ভালো হবে। একটা কাজ করবেন, কনসেপ্টে কোনো গোজামিল রাখবেন না, কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, কেন একটা এমসিকিউ কিভাবে সলভ করছে এটা গুরুত্বপূর্ণ। আপনি এমসিকিউর সলিউশন দেখলেন, আপনার কাছে মনে হলো যে আর এটা তো আমি পারি, এটা তো সোজা, এরকম করলে হবে না। কারণ এক্সাম হলে কিন্তু আপনার সলিউশন থাকবে না, তখন কিন্তু আপনি কনফিউজ হবেন বেশি, আর এবং চাপে থাকবেন। এই জন্য যত বেশি কনসেপ্ট ক্লিয়ার রাখবেন তত বেশি দেখবেন যে চাপে কম পড়বেন, ঝামেলা কম পড়বেন। আচ্ছা, এবার আমরা 3 নম্বর একটা কেস দেখি, সেটা হলো রিমুভেবল ডিসকন্টিনিউটি। এটাকে আমরা কি বলতে পারি? অপসারিত অপসারিত বিচ্ছিন্নতা। রিমুভেবল ডিসকন্টিনিউটি, ঠিক আছে। সো এটার একটা এক্সাম্পল আমি আপনাকে বলি। এটার না লিমিট আছে, এটার না লেফট হ্যান্ড লিমিটের মানও আছে, রাইট হ্যান্ড লিমিটের মানও আছে, আবার তারা সমান। মজার বিষয় হচ্ছে কি, তারা সমান, কিন্তু ফাংশনের ভ্যালুটা আবার সমান না, ফাংশনের ভ্যালুর সাথে তার কোনো মিল নাই। তাহলে এটাকে, এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, মানে লেফট হ্যান্ড লিমিটও আছে, রাইট হ্যান্ড লিমিটও আছে, কিন্তু ফাংশনের সাথে তার মানের কোনো মিল নাই। ঠিক আছে, যেমন আমরা যদি একটা প্রবলেম নেই, একটা উদাহরণ নেই, x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 যখন x ইকুয়াল টু 2 আর 1 যখন x ইজ ইকুয়াল টু 2। আপনি যদি এটা লিমিটের ভ্যালুটা বের করেন, লিমিট x টেন্স টু 2 বের করেন, উপরেরটাকে আমরা কি x স্কোয়ার মাইনাস 4 কে কি লিখতে পারি ভাইয়া? x প্লাস 2 ইনটু x মাইনাস 2 লিখতে পারি না? আর নিচেরটাকে কি x মাইনাস 2 লিখতে পারি? x মাইনাস 2 কেটে দেন, এবং লিমিটের ভ্যালু x এর ভ্যালু 2 বসান, কত পাবেন আপনারা? 4 পাবেন না? 4 পাবেন। জি অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই আছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটাই আছে, এবং তার মান কত? 4, মান কত? 4। কিন্তু x এর ভ্যালু 2 এ কত? x এর ভ্যালু 2 এর মান কত? 1। অর্থাৎ লিমিটের ভ্যালু আর ফাংশনের মান কি সেম হইছে? সেম হয় না। না লিমিটের মান আর ফাংশনের মান সেম হয় না। এই জন্য এই ধরনের বিচ্ছিন্নতাকে কি বলা হয়? অপসারিত বিচ্ছিন্নতা বা রিমুভেবল ডিসকন্টিনিউটি। আচ্ছা, এবার আরো অনেক টাইপের ডিসকন্টিনিউটি আছে, এটাই আমাদের থিওরির শেষ আলোচনা। এরপর আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। এবার হচ্ছে অসীম ডিসকন্টিনিউটি, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বা অসীম বিচ্ছিন্নতা। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। সো এটা কেমন? এটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের ভ্যালু যদি লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট, ধরুন ফাংশনটা আমি দিলাম f of x is equal to 1/x, এখন এটা লেফট হ্যান্ড লিমিটের মান কত আসবে? মাইনাস ইনফিনিটি। আর রাইট হ্যান্ড লিমিটের মান 0 পয়েন্টে, আর কি 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটের মান কত আসবে? প্লাস ইনফিনিটি। ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি। অর্থাৎ যে অসীম বিচ্ছিন্নতা হচ্ছে যে কোনো একটা ফাংশনের লিমিট যদি ইনফিনিটিতে চলে যায়, সেটা অসীম বিচ্ছিন্নতা। এখন উপর একটা প্রবলেম দেখছিলাম যে এটার ভিতরে মিশ্র ডিসকন্টিনিউটি ছিল, এই যে এই প্রবলেমটা এক ধরনের অসীম ডিসকন্টিনিউটি, ঠিক আছে, বা অসীম বিচ্ছিন্নতা। কারণ এটার ভিতরে কিন্তু লিমিট ইনফিনিটিতে চলে গেছিল। তো ইনফিনিটিতে যদি চলে যায় কোনো লিমিটের মান পাওয়া না যায়, তখন সেটাকে বলি আমরা কি? অসীম বিচ্ছিন্নতা। লাস্ট একটা টপিক, সেটাকে বলা হয় দোদুল্যমান বিচ্ছিন্নতা। দোদুল্যমান বিচ্ছিন্নতা ইংলিশে কি বলা হয়? কেউ জানা আছে? অসিলেটরি ডিসকন্টিনিউটি। সো এখানে যদি আপনি f of x is equal to sin of 1/x কে নেন, তাহলে x যখন 0-র দিকে যাবে, 0 থেকে ছোট হলে মান চলে যাবে -1 এর দিকে। ধরেন এটার এই ফাংশনের লেফট, এটা জাস্ট আপনি এক্সাম্পলটা মনে রাখেন, f of x is equal to sin 1/x, এই এক্সাম্পলটা মনে রাখেন। এটা কিসের এক্সাম্পল? দোদুল্যমান বিচ্ছিন্নতার এক্সাম্পল। এবং এটা মানে কি হবে? লেফট হ্যান্ড লিমিটের মান আর রাইট হ্যান্ড লিমিটের মান নির্দিষ্ট কোনো ভ্যালুর দিকে যাবে না, মানে এটা উঠানামা করবে। এটা কি হবে? ওঠানামা করবে, ঠিক আছে। x টেন্স টু 0 হলে, এটা যদি আপনি x টেন্স টু 0-র দিকে যান, ফাংশনের ভ্যালুটা -1 থেকে -1 ও 1 এর মধ্যে কি হয়? ওঠানামা করে। -1 ও 1 এর মধ্যে ওঠানামা করে, এই জন্য এটাকে বলা হয় অসিলেটর। এটা জাস্ট এক্সাম্পলটা মনে রাখেন, এটার ভিতরে যাওয়ার দরকার নাই, অনেক ধরনের কথা আসবে, আমরা ভিতরে যাব না।
দোদুল্যমান বা অসিলেটরি বিচ্ছিন্নতা বা অসিলেটরি ডিসকন্টিনিউটির জন্য আমরা এফ অফ এক্স ইকুয়াল সাইন 1/x এই এক্সাম্পলটা মনে রাখবো, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের থিওরি আলোচনা। তো আমরা যেটা বলছিলাম 30 থেকে 40 মিনিট থিওরি আলোচনা করবো, এটা আমরা করলাম। এখন আচ্ছা দাঁড়ান, তা এটা কি সবসময় সাইন হবে নাকি অন্য? হ্যাঁ কজ 1/x এটা হতে পারে দোদুল্যমান, কারণ কজ আর সাইনের বৈশিষ্ট্য সেম। আপনি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ 1/x লেখেন, ওইটাও কি হবে? দোদুল্যমান বিচ্ছিন্নতা হবে, ঠিক আছে? এই কয়েকটা এক্সাম্পলই আছে, দোদুল্যমান বিচ্ছিন্নতার এক্সাম্পল বেশি নাই, ঠিক আছে? আচ্ছা এবার ভাই আচ্ছা, এবার টেন হচ্ছে না 10 কটের ক্ষেত্রে দোদুল্যমান বিচ্ছিন্নতা নাই, ঠিক আছে? এই সাইনেরটা মনে রাখবেন। আচ্ছা এবার আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনাদেরকে লিমিটের ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো একটা পেজে একটু নিয়ে আসি, আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দেন। লিমিটের ফর্মুলাগুলো আপনাদের মনে আছে কিনা? আজকে এমসিকিউ সলভ করতে গেলে এগুলো কাজে লাগবে। আমরা একটু ফর্মুলাগুলো একবার একটু নিয়ে আসি পেজের মধ্যে, এবং লিমিট রিলেটেড যে প্রপার্টি গুলো নিয়ে আসি, ওগুলো একটু দেখেন। যদি বলেন যে এগুলো সবাই ক্লিয়ার, আমার ধারণা ক্লিয়ার থাকার কথা ফর্মুলাগুলো, তাহলে আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। ভাইয়া দোদুল্যমানটা তো ভালো বুঝতে পারিনি। দোদুল্যমানের এক্সাম্পল মনে রাখবেন, শুধু দোদুল্যমানের জন্য কি মনে রাখবেন? এক্সাম্পল মনে রাখবেন, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, এই এক্সাম্পলটা মনে রাখবেন, তাহলেই হবে, বুঝছেন? এইটার একটা লিমিটিং ডেফিনেশন আছে এবং লিমিটের মাধ্যমে এটাকে এক্সপ্লেন করার সুযোগ আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটা একটু অপ্রয়োজনীয় হয়ে যাবে আর কি, আমাদের লেভেলের জন্য এটা একটু অপ্রয়োজনীয় হয়ে যাবে, ওকে বুঝতে পারছেন? আমি করতে পারি আলোচনা, কিন্তু এটা অপ্রয়োজনীয় হয়ে যাবে, তো নিষ্প্রয়োজন। দেখেন তো ভাইয়া, এই পেজটা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি একটু বড় করতেছি। দেখেন এই যে লিমিটের কিছু ডেফিনেশন আমি দিছি, সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, টেন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, লিমিট 1 প্লাস এক্স আবার 1/x, এটা থাকলে ই হয়, ঠিক আছে? এটা থাকলে আবার 1 প্লাস 1/x আর উপরে এক্স থাকলেও কি হয়? ই হয়। এবার এরকম যে আরো কিছু ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলাগুলোর সাথে কি আপনারা পরিচিত কিনা? এই ফর্মুলাগুলোর সাথে কি আপনারা পরিচিত কিনা এটা জানাবেন। আর যদি পরিচিত না থাকেন, আমি আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক বলে দিব, যেটা দিয়ে আপনি এই ফর্মুলাগুলোর মানও বের করতে পারবেন, যদি আপনার ফর্মুলাটা মনে নাও থাকে। মনে নেই মনে নেই। মনে নেই? ভাই আচ্ছা একবার বলে দেন। ইন্টারমিডিয়েট আমি লেভেলের এল আপনাদেরকে হসপিটাল রুল দিয়ে করা যাবে এগুলা। এল হসপিটাল রুল দিয়ে করা যাবে। আমি আপনাদেরকে জাস্ট দুইটা ফর্মুলা একটু মুখস্থ করতে বলবো, এই একটা ফর্মুলা আর হচ্ছে এই আরেকটা ফর্মুলা। আপনারা যদি আমাকে জাস্ট এই দুইটা ফর্মুলা মুখস্থ করে দেখাইতে পারেন, বাকি সবগুলো ফর্মুলার উত্তর আমি আপনাদেরকে বের করার একটা টেকনিক শিখিয়ে দিব, সেটাকে নাম হচ্ছে কি? এল হসপিটাল রুল। সেটার নাম কি? এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল দিয়ে আমি আপনাদেরকে বাকি সবগুলো ফর্মুলা মুখস্থ করার টেকনিক বলে দিব, মানে বের করার টেকনিক বলে দিব। আপনারা ভাইয়া বেসিক ডিফারেন্সিয়েশন কি মনে আছে? ধরেন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার এক্স, এগুলা কি জানা আছে? ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া। জানা জি আছে। মোটামুটি জানা আচ্ছা, আছে। মোটামুটি জানা আচ্ছা থাকলে ভাইয়া। তাহলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এল হসপিটাল রুলে ভাই অ্যাপ্লাই করা যায় হচ্ছে যখন আপনি লিমিটটা বসাবেন, বসানোর পরে যখন দেখবেন যে উপরেও জিরো নিচেও জিরো, অথবা উপরেও ইনফিনিটি উপরেও জিরো নিচেও জিরো, অথবা উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, এই জাতীয় যদি কোনো একটা কেস থাকে, তখন আপনার সে জায়গায় এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন এই 1 নং কেসটা নিয়ে আপনি একটু চিন্তা করেন, এটাকে আমি একটু দেখি। এখানে এক্স এর ভ্যালু যদি জিরো বসান, আপনি উপরে কত পাবেন? সাইন জিরোর ভ্যালু কত? উপরে কত পাবেন? জিরো পাবেন, উপরে জিরো নিচে জিরো। নিচেও জিরো পাবেন। তাহলে আপনি একটা কাজ করেন, উপরের ফাংশনটাকে একবার ডিফারেন্স cos x cos 0 ডিগ্রি মান cos x by cos x 1 cos x by 1 cos x cos 0 ডিগ্রির মান 1 আসবে, তখন শেষ। এল হসপিটাল রুলটা হচ্ছে আপনি যদি কোনো একটা কিছুর মান বসান, যদি উপরেও জিরো আসে নিচেও জিরো আসে, অথবা উপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি, এই আকৃতির কোনো কেস যদি আপনি দেখেন, সেই জায়গায় আপনি এল হসপিটাল রুল ইউজ করবেন। কারণ এল হসপিটাল রুলটা ইউজ করলে আপনি কিভাবে মানটা বের করবেন সেটা হচ্ছে আসল প্রশ্ন। ধরেন এই জায়গাতে এই যে প্রথম প্রশ্নটা দেখেন, সাইন এক্স বাই এক্স, এখানে যদি আমরা দেখতেছি যে এক্স এর ভ্যালু জিরো বসালে উপরেও জিরো নিচেও জিরো আসে, তাহলে আপনি যেটা করবেন যে উপরের ফাংশনটাকে একবার সাইজ করবেন। কেমনে সাইজ করবেন? পিটাইবেন, ওরে ডিফারেন্সিয়েশন করবেন একবার। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে cos x আসবে, নিচেরটাকে আবার ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে এক্স এর ডিফারেন্স কত? 1। এবার দেখবেন আপনি জিরো বসাইতে পারেন। যদি এবার সোজা হয়ে যায় সে, তাহলে মান বসাই দিবেন। আর যদি সোজা না হয়, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করবেন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন মানে মাইট দিবেন, মাইটের উপর তো কোনো ওষুধ নেই। তো এটাই হচ্ছে এল হসপিটাল রুল।
তো এবার দেখেন আমি এক্স এর ভ্যালু যদি 0 বসাই cos 0 এর ভ্যালু কত আসবে ভাইয়া? cos 0 এর ভ্যালু হচ্ছে 1 আর নিচে আছে 1, দেখেন অ্যান্সার হচ্ছে 1। তো আমি বাকি সবগুলো ফর্মুলা আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি। এবার বলেন তো 10x/x, তাহলে এবার আপনি যদি ডিফারেন্সিয়েশন করেন, দেখেন প্রথমে মান বসানোর চেষ্টা করবেন। মান বসাইতে গেলে আমরা উপরেও 0 পাচ্ছি, নিচেও 0 পাচ্ছি। 10 0 ভ্যালু কত ভাইয়া? 10 0 ভ্যালু 0, x এর ভ্যালু 0, তাহলে 0/0 চলে আসতেছে। তাহলে এবার 10x কি করবেন ভাইয়া? ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে উপরে কত আসবে? sec স্কয়ার x, আর নিচে কত আসবে ভাইয়া? নিচে আসবে 1। sec 0 এর ভ্যালু কত? sec এর ভ্যালু কিন্তু 1। তো এবার x এর ভ্যালু 0 বসাইলে আমরা পাচ্ছি 1/1, মানে হচ্ছে 1 পাচ্ছি। তো দেখেন আমাদের অ্যান্সার কিন্তু 1, এটা মিলে গেছে। এবার আপনি আমাকে বলেন তো sin ax/x, sin ax/x এটার ভ্যালু আমরা কিভাবে মিলাবো? উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করেন, আপনি ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? sin x এর ডিফারেন্সিয়েশন করলে a into cos x পাবেন না? cos a x by 1 into cos x, আর নিচে কত পাবেন? 1 পাবেন। এবার যদি 0 বসান কত পাবেন? a into 1 divided by 1, মানে a পাবেন। তাহলে অ্যান্সার হচ্ছে a। তাহলে বুঝতে পারছেন ভাইয়া? এবার 10ax/x এটা তাহলে আপনারা নিজেরাই পারবেন না? জি ভাইয়া। আচ্ছা এবার আমাকে বলেন তো, এখানে আরো বেশ কিছু লিমিটেড প্রবলেম আছে, কোন প্রবলেমটা আমি আপনাদেরকে মিলিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে বলেন তো, কোনটা আমি দেখাই দেবো? 13 নম্বরটা। 16 নাম্বারটা 16। আচ্ছা 13 নম্বরটা আমি দেখাই দিচ্ছি। 13 নম্বরটা দেখেন, 13 নম্বরটা দেখেন। আর 15 নম্বরটা যেটা কথা বলছেন, 15 নম্বরটা হচ্ছে এই যে 5 নম্বর যেটা মুখস্থ করতে বলছি না, এটা টাইপের। আমি 15 নম্বরটা তো আসতেছি, 13 নম্বরটা আগে দেখেন। আচ্ছা আমাকে আগে এটা বলেন, কনফার্ম করেন যে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? a টু দি পাওয়ার x মানে কি? a টু দি পাওয়ার x ইনটু ln a না? a টু দি পাওয়ার x ইনটু ln a না? এটা ডিফারেন্স। তাহলে এবার আপনি দেখেন, আপনি x এর ভ্যালু যদি 0 বসান, তাহলে x এর ভ্যালু যদি 0 বসান, উপরে কত আসতেছে? 0 আসতেছে না? উপরেও 0, নিচেও 0 নাকি? তাহলে আপনি যদি এবার ডিফারেন্সিয়েশন করেন উপরে, তাহলে ডিফারেন্সিয়েশনের মান কত আসবে? a টু দি পাওয়ার x ইনটু ln a মাইনাস b টু দি পাওয়ার x ইনটু ln b। আর নিচে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? x এর জায়গায় কত আসবে? 1 আসবে। এবার x এর জায়গায় যদি 0 বসায় দেন, a টু দি পাওয়ার x এর মান হয়ে যাবে 1, b টু দি পাওয়ার x এর মান হয়ে যাবে 1। তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে ln a মাইনাস ln b আসবে। আচ্ছা ln এর একটা প্রপার্টি কি আপনার মনে আছে? ln এর মধ্যে কোনো কিছু যদি বিয়োগ থাকে, তাহলে এটাকে ভাগ আকারে, ln যদি আপনি কমন নেন, তাহলে সেটা কি হবে? ভাগ আকারে চলে আসবে না? ln বাই হয়ে যাবে না? তাহলে আপনারা কি বুঝতে পারলেন জিনিসটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে বুঝতে পারলেন। ভাইয়া ডিফারেন্সিয়েশনের মানে মোটামুটি যেগুলা এই ফর্মুলা আছে এগুলা যদি মানে দেওয়া যাইতো তাহলে একটু ভালো হইতো। ভাই ওই যে ডিফারেন্সিয়েশনের ক্লাসটা তো নেক্সট ক্লাসে হবে, সেই ক্ষেত্রে ওই ক্লাসের মধ্যে আমরা ডিফারেন্সিয়েশনের এই বেসিক ফর্মুলাগুলো আমি শীটের মধ্যে দিয়ে দিব। আপাতত এল হপিটাল রুলটা আমরা ওই যারা মনে আছে আর কি ডিফারেন্সিয়েশন, ওইটা দিয়ে আমরা কাজ চালাই দিচ্ছি। আপনি হচ্ছে নেক্সট ক্লাসেই আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের সবগুলো ফর্মুলা পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এখন আমাকে বলেন তো, এই যে ln 1 প্লাস x 8 নম্বরটা বলেন তো, 8 নম্বরটা আপনারা পারবেন কিনা? 8 নম্বরটা পারবেন? ln 1 প্লাস x। জি, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে তো 1 ভাগ 1 প্লাস x এটা থাকবে। হ্যাঁ, আর ln x নিচেরটাকে equal করলে to 1। 1/x। 1/1 plus x থাকবে। তাহলে এবার যদি x এর জায়গায় 0 বসায় দেন, কত পাচ্ছেন? 1/1 প্লাস 1 এই 0, মানে পাবো, আলটিমেটলি 1 পাবো। 1ই পাবেন। তাহলে আপনারা সবকিছু আপনারা মিলাই দিতে পারতেছেন, ইজিলি মিলাই দিতে পারছেন, তাহলে আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা। এবার জি একটা আপনি ভাইয়া, মনে এটা প্রশ্ন পারবো। করতেন যে 15 নম্বরটা নিয়ে প্রশ্ন করছিলেন, 15 নম্বর এমসিকিউটা নিয়ে। একটু খেয়াল করেন 15 নম্বরটা আমরা কিভাবে মনে রাখবো। দেখেন 5 নম্বর এমসিকিউটার মধ্যে একটা জিনিস দেখেন, যখন আমরা x টেন্ডস টু ইনফিনিটিতে যাই, x টেন্ডস টু ইনফিনিটির জন্য আমরা কি পাচ্ছি? 1 প্লাস 1/x টু দি পাওয়ার x এর ভ্যালু কত? e। অর্থাৎ এইখানে যদি এই জিনিসটা 1 আকারে থাকে, সেখানে ওই জিনিসটা উল্টা আকারে থাকে, ঠিক আছে? অর্থাৎ রেসিপ্রোকাল ফরম্যাটটা থাকে। এখানে যদি কোনো কিছু 1/5x থাকে, 1/5x থাকে, উপরে তাহলে কত থাকতে হবে ভাইয়া? উপরে থাকতে হবে শুধু 5x। এখানে যদি কোনো কিছু 1/6x থাকে, তাহলে উপরে কত থাকতে হবে? উপরে 6x থাকতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে কত? ই হবে। তাহলে অ্যান্সার কত হবে? ই হবে। তাহলে এখন দেখেন এইখানে একটা জিনিস k/x আছে, তাহলে উপরে কত থাকতে হবে? উল্টা থাকতে হবে না ভাইয়া? উপরে কি উল্টা থাকতে হবে না? আমি এই জিনিসটা মুছে দিব? আমি কি এই লেখাগুলো মুছে দিব নাকি আপনাদের এটা শীটের মধ্যে থাকা দরকার আছে? রেখে দেন ভাইয়া, থাক। আচ্ছা আমি 15 নম্বরটা আলাদা একটু নিচের দিকে করতেছি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন আমি এটা মিলে দিতেছি, x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস k/x। আমি যে এইটুকু জানি যে উপরে এইখানে যেটা থাকবে
এটার উল্টাটা উপরে থাকতে হবে, তাহলে অ্যান্সার ই আসবে। তাহলে এখানে আমার আছে এক্স, তাহলে আমি এটা এক্স এর নিচে একটা কে আনবো, এক্স এর নিচে একটা কে আনবো, আর মাথায় পাওয়ারে একটা কে দিব, মাথায় কি করবো, পাওয়ারে একটা কে দিব। এবার আমরা বলেন তো ভাইয়া, এবার আমরা বলেন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এখানে যা আছে উপরে তার উল্টাটা আছে, এইটুকের মান কত, এইটুকের মান হচ্ছে ই, এইটুকের মান হচ্ছে ই, আর মাথায় পাওয়ার আছে কে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার কে। এইটুকু বুঝছেন কিনা ভাই, এইটুকু জি বুঝছেন ভাইয়া। কিনা? হ্যাঁ বুঝতে জি। পারছি। যেই আপু প্রশ্ন করছিলেন ওই আপু বুঝছেন? আচ্ছা, তাহলে 15 নম্বরটা আপনাদের ক্লিয়ার হলো তাই তো? ওকে ফাইন। তো আপনারা জাস্ট এই দুটো ফর্মুলা 3 আর 5 এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবেন। এই দুটো ফর্মুলার ফরম্যাটে হচ্ছে আমাদের এই যে 15 নম্বর এমসিকিউটা আছে বা এই জাতীয় এমসিকিউ গুলো আপনারা পেরে যাবেন, ঠিক আছে? আর এল হসপিটাল রুল যেটা শিখিয়ে দিলাম, এই এল ভাইয়া হসপিটাল রুল 16 নাম্বারটা একটু দেখাই দিয়েন। হ্যাঁ 16 নম্বরটা দেখাই দিচ্ছি। এই এল হসপিটাল রুল দিয়ে আপনার 95% লিমিটের প্রবলেম আপনারা করতে পারবেন। বাকি যে 5% আছে সেগুলো হচ্ছে 3, 5 বা এই জাতীয় কিছু ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো দিয়ে যায়, ঠিক আছে? এবার আসে 16 নম্বর এমসিকিউটা নিয়ে আসেন। আমাকে বলেন তো আগে 16 নম্বর এমসিকিউতে এক্স এর ভ্যালু এ বসাইলে উপরে কি 0 আসে নাকি উপরে 0 নিচে 0 চলে আসে না? দেখেন তো, উপরেও 0 নিচেও 0 চলে আসে না? জি। আচ্ছা হ্যাঁ ফাইন, ভাই। তাহলে একটা কাজ করেন, উপরেটাকে ডিফারেন্সিয়েশন করেন। তাহলে উপরেটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস আর নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবেন? 1 পাবেন। হুম। এবার x এর জায়গায় a বসায় দেন তো, x এর জায়গায় a বসায় দিলে কত পাচ্ছেন? n ইনটু a টু দি এন পাওয়ার এ n। পাওয়ার এন টু, জি। হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 পাচ্ছি। তো আমরা যেই অ্যান্সারটা পাওয়ার কথা সেই অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এল হসপিটাল রুল দিয়ে আপনারা কিন্তু এরকম লিমিটের যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে, আপনারা কি ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি জি। ভাইয়া। আচ্ছা এবার আমরা লিমিটের কিছু প্রপার্টি দেখি, প্রপার্টি থেকে এমসিকিউ থাকতে পারে। তো আপনাদেরকে বলে দিতে পারেন নিচের কোনটি লিমিটের ধর্মাবলীর মধ্যে পড়ে, যদি এরকম একটা এমসিকিউ দেয়। সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে লিমিট দুইটা ফাংশনের যখন যোগফল ফাংশন থাকে, সামেশন ফাংশন থাকে, তখন আপনারা দুইটা ফাংশনের উপর আলাদাভাবে লিমিট অ্যাপ্লাই করলেও মানের কোনো পরিবর্তন হবে না। তো এফএক্স প্লাস জিএক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করতে বলছে আপনাকে, আপনি আলাদাভাবে এফএক্স এর লিমিট বের করেন, আলাদাভাবে জিএক্স এর লিমিট বের করে যোগ করবেন, আপনার অ্যান্সার সেম থাকবে। বিয়োগের ক্ষেত্রেও সেম, গুণের ক্ষেত্রেও সেম। ভাগের ক্ষেত্রে একটা শর্ত আছে, ভাগের ক্ষেত্রে শর্ত হচ্ছে নিচে যে ফাংশনটা থাকবে তার লিমিট কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে, তার লিমিটের ভ্যালু কিন্তু 0 হওয়া যাবে না। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে একটা শর্ত। নিচে কিন্তু যে ফাংশনটা থাকবে তার 0 লিমিট হয়ে গেলে তো ইনফিনিটি হয়ে যাবে। 0 হয়ে গেলে ইনফিনিটি হয়ে যাবে, তাই সেটা নট ইকুয়াল টু 0 বা নন 0 হবে, ঠিক আছে? এই শর্তটা হচ্ছে থাকবে, ওকে? আর এল হসপিটাল রুল তো আপনারা বুঝতেই পারলেন, তাহলে আমি আপনাদেরকে মোটামুটি আইডিয়া দিতে পারছি। এখন চলেন আমরা এমসিকিউ সলভ করি। আপনাদেরকে এমসিকিউ সলভ করার জন্য ভাইয়া আমাদের যখন পিডিএফ দিবেন তখন মানে একটা একদম ফ্রেশ কপি দিয়েন, আর এরকম যে মানে আপনার লেখা হয়েছে এরকম মানে 2টা কপি দিলে পরা ভালো হইতো। আসলে 2টা কপি আমার কাছে, তো আমি তো ধরেন যেই ফ্রেশ কপিটা ছিল ওইটাই উপরে লিখছি। তো তো এখন এটা তো আবার ফ্রেশ কপি বানাইতে গেলে সব লেখা মুছে ফেলতে হবে, বুঝছেন? আমি আপনাদেরকে এটাই দিব না। আর ফ্রেশ কপি আপনারা যখন বই বের হবে, আমাদের বই কিনলে বইয়ের ভিতরে আরো ডিটেলস এগুলো তো পাবেনই, সমস্যা হবে না। আমার মনে হয় আমি এই কপিটা দিলেই আপনারা বুঝতে পারবেন। এটা ফ্রেশ না হইলেও এটা দিয়ে আপনি বুঝতে পারবেন, লেখাগুলা বুঝতে পারবেন, ঠিক এটা আছে? দিলে বুঝতে পারবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না খুব একটা, ঠিক আছে ভাই? ওকে, ভাইয়া তাহলে একটু প্রথম পেজে যাবেন, লিমিটের প্রথম পেজটাতে। একদম প্রথম পেজে। জি জি। ওকে, এই যে লিমিটেড কন্ট্রোল এই জায়গায়। না, একদম উপরে, জি এইখানে। তো এখানে ডেল এবং এপসাইলনের মাঝে মানে পার্থক্যটা কি? আর ডেল আর অ্যাপসাইলন হচ্ছে দুইটা ক্ষুদ্র নাম্বার, দুইটা ক্ষুদ্র পজিটিভ নাম্বার, ঠিক আছে? এটা আমি বুঝাইতে, এটা ম্যাথমেটিশিয়ানরা এটা কি কি কারণে আনে, এটা আনে হচ্ছে এটা বোঝানোর জন্য যে কোনো দুইটা নাম্বারের পার্থক্য যখন খুব ছোট থাকে কিন্তু 0 হয় না, তখন তাদেরকে এরকম একটা ক্ষুদ্র নাম্বার আছে ছোট দেখায়। ধরেন আমি আপনাকে ছোট করতে চাইলাম, হ্যাঁ, আমি আপনাকে ছোট করতে চাইলে আমি আপনার কি বলবো? আরে এ তো ধরেন আপনাকে আমি কার সাথে কম্পেয়ার করবো বলেন তো? খুবই ক্ষুদ্র কারোর সাথে কম্পেয়ার করবো না, যে এ তো পুঁটি মাছ, পুঁটি মাছের সাথে আমি আপনার কম্পেয়ার করলাম, তাহলে আপনি কি? আপনি হচ্ছেন খুবই নগণ্য ব্যক্তি। আমি যদি আপনাকে রাঘব বোয়ালের সাথে বলি তাহলে আপনি কি খুব একটা গণ্যমান্য ব্যক্তি, তাই না? তাহলে এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? তো অ্যাপসাইলন ডেল্টা হচ্ছে খুবই ক্ষুদ্র জিনিস, যা ম্যাথমেটিশিয়ানরা ইউজ করে হচ্ছে বোঝানোর জন্য যে যখন কোনো কিছুর পার্থক্য খুবই ক্ষুদ্র থাকে সেটা বোঝানোর জন্য অ্যাপসাইলন ডেল্টাকে নিয়ে আসে, বুঝতে পারলেন? ভাই ওই না, আমি নিউটনকে বলতেছি প্রশ্ন যে করা হচ্ছিল দুইটা যে তো আমরা,
ডেল লিখতে পারতাম অথবা দুইটাই এপসাইলন লিখতে পারতাম, মানে আলাদা আলাদা ভাবে কি কেন হ্যাঁ, লিখলাম? আলাদা আলাদা কেন লিখলেন এটা হচ্ছে কথা। এখন এক্স এর সাথে এ এর পার্থক্য, আপনি কি ফাংশনটা কত সেটা কি জানেন? ধরেন এক্স এর সাথে এ এর পার্থক্য এমন হতে পারে যে এক্স আর এ এর পার্থক্যটা 0.5 থেকে ছোট, কিন্তু ফাংশন আর এল এর পার্থক্যটা এটাও ক্ষুদ্র, কিন্তু এটাও তো 0.6 থেকে ছোট। তো এই জন্য আমরা তো এক্স্যাক্টলি জানি না যে ফাংশনের সাথে এল এর পার্থক্যটা কত হবে, এটা তো আমি এক্স্যাক্টলি জানি না, সেটা ক্ষুদ্র হবে এইটুকু জানি। এই জন্য দুইটা আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? জি, এখন বুঝলাম। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা এবার আপনারা বলেন তো ভাই, আমরা কি এমসিকিউ সলভিং এ যেতে পারবো নাকি পারবো না? মানে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করছি এইটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে কি হয় নাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে, চলে না। এবার এবার আমি কোনো কথা বলবো না, আপনি যদি ক্লিয়ার হয়ে থাকে আপনারা আমাকে বলবেন যে অ্যান্সার গুলা কি কি। যদি বলতে না পারেন তাহলে খবর আছে। বলেন, প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? লিমিটের সংজ্ঞা প্রকাশ করে নিচের কোনটি সঠিকভাবে লিমিটের সংজ্ঞা প্রকাশ করে? সি নাম্বার এ নাম্বার। তিন নাম্বার। এ হবে। এ হবে না সি হবে বলেন? সি হবে ভাই। এ নাম্বার এ হবে। এ হবে, এ এ না ভাই, অ্যান্সার সি হবে হবে। সি নম্বরটা, অ্যান্সার সি নম্বরটা হবে। এখন যারা বলছেন এ তাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা বলছেন এ তাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটু একটু শুনুন, একটু আমার কথা শুনেন। যারা কথা বলতেন একটু আমার কথা শুনেন, মাইক্রোফোনটা তাদের মিউট করেন। ভাইয়া এই ইমদাদুল হক ওনার অফ করে দেন। হ্যাঁ আমি অফ করে দিছি, হ্যাঁ অফ করে দিছি। ঠিক আছে, আচ্ছা এবার আমার কথাটা একটু শুনেন ভাইয়া। যারা এ বলতেছেন আমি বুঝতে পারছি কি কারণ আপনি এ বলছেন। আপনি একটা জিনিস দেখেন, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, এইটা মানে কিন্তু এফ অফ এক্স কিন্তু এল না, এফ অফ এক্স টেন্স টু এল। এফ অফ এক্স হচ্ছে এল এর কাছাকাছি। এখানে যদিও ইকুয়াল সাইন দেওয়া আছে কিন্তু এটা মানে কিন্তু এল না, এল এর কাছাকাছি। কিন্তু এই জায়গায় কি লিমিটের কথা উল্লেখ আছে? লিমিটের কথা উল্লেখ না থাকলে আপনি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল বলতে পারবেন? লিমিটের কথা উল্লেখ না থাকলে না এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ বলতে পারবেন? বলতে পারবেন না। তখন আপনাকে বলতে হবে এইভাবে যে এক্স টেন্স টু এ হলে এফ অফ এক্স টেন্স টু এল। এই জন্য সি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? যারা এ নম্বর কারেক্ট অ্যান্সার বলছেন তাদেরকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আর একটু বলবেন, হ্যাঁ জি জি বলেন। একটু বলেন। হ্যাঁ দেখেন, আমাদের যে ডেফিনিশনটা ছিল সেটা ছিল লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এটা একটা লিমিটের ডেফিনিশন ছিল। এটা মানে কিন্তু বোঝায় যে এক্স হচ্ছে এ এর কাছাকাছি, এক্স টেন্স টু এ। আর এফ অফ এক্সটা এখানে যদিও ইকুয়াল সাইন দেওয়া ছিল ডেফিনিশনের মধ্যে, কিন্তু বাইরে এই লিমিট কথাটা উল্লেখ থাকার কারণে এটা দিয়ে বুঝাইতো বেসিক্যালি এফ অফ এক্স টেন্স টু এল, এটাকেই বুঝাইতো। ঠিক আছে, এটাকেই বোঝানোর জন্য আমরা এই ইকুয়াল সাইন লিমিট সহ এইটাকে আমরা প্রকাশ করতাম। তো এই জন্য লিমিটের মেইন ডেফিনিশন হচ্ছে লিমিট কথাটা যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখবো যে এক্স টেন্স টু এ হলে এফ অফ এক্স টেন্স টু এল হবে। এটা হচ্ছে লিমিটের আসল ডেফিনিশন। ঠিক আছে, আর যদি লিমিট কথাটা উল্লেখ থাকে তখন আপনি মাঝখানে ইকুয়াল সাইন দিতে পারবেন। ওকে, জি জি ভাইয়া। জি। আচ্ছা, এবার বলেন তো 2 নম্বর ডেফিনিশনটা ডেল্টা এপসাইলনের ডেফিনিশনটা বলেন তো কত হবে? লিমিটের হ্যাঁ, বি নাম্বার। বি নাম্বার। জি নাম্বার। বি নাম্বার ভাই, বি হবে। নাম্বার, ভেরি গুড। বি নাম্বার। এবার বলেন 3 নম্বরটার অ্যান্সার বলেন। আপনারা তো সবাই প্রো হয়ে গেছেন, পারতেছেন না, বলেন 3 নম্বরটা কত হবে? সি হবে ভাই। সি নাম্বার। সি নাম্বার। সি ভেরি সি গুড। আচ্ছা এবার বলো তো 4 নম্বরটা কত হবে? কি বুঝে? বি নাম্বার। সি হবে। বি নাম্বার হবে। 2 নাম্বার হবে। সি 2 নাম্বার আছে কত বি হবে? নাম্বার ভাই বি বি নাম্বার। বি নাম্বার। অসীম হলে অসীম হলে এফ অফ এক্স বি। নাম্বার নাম্বার বি বি। নম্বরটা হবে, বি নম্বরটা হবে। বি বি। আচ্ছা 5 নম্বরটা বলেন, 5 নম্বরের অ্যান্সার বলেন। 1 হ্যাঁ 1 বি নাম্বার বি 1 হবে। 1 One. ওকে। এবার 6 নম্বরের অ্যান্সার বলেন, 6 নম্বরের অ্যান্সার বলেন। 6 নম্বরে ই ই হবে। ই হবে। ই, ভেরি গুড। আচ্ছা এল হপিটাল রুল সূত্র প্রয়োগ করা যায় কখন বলেন তো? কখন প্রয়োগ নাম্বার। করা যায়? এ। বাই জিরো ইনফিনিটি বাই নাম্বার আচ্ছা এবার 8 নম্বরটা বলেন। বি হবে। সি 1 1 ওকে ফাইন। এবার বলেন তো 9 নম্বরটা বলেন। এল হপিটাল রুল অ্যাপ্লাই করে দেন তো 9 নম্বরটার মধ্যে। 4 4 4 হবে 4 হবে, ভেরি গুড। 10 নম্বরটা বলেন। 1 1 1 11 নম্বরটা বলেন। এল হপিটাল রুল অ্যাপ্লাই করে দেন। হাফ 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 হবে। হাফ যারা পারে না তারা এল হপিটাল রুল অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে, মিলে যাবে। 12 নম্বরটা বলেন। এটা তো 1 হবে 1 বি নম্বরটা নাকি? হ্যাঁ বি নাম্বার 13 নম্বরটা বলেন। এটা এগুলো আমাদের ডিরেক্ট ফর্মুলা থেকে আসছে।
n a to the power n এই minus 1 নাম্বারটা n a to the power n এই n to minus the নাম্বার power n minus 1 চোদ্দ নম্বরটা বলেন, 14 নম্বর বলেন। c number সি লন এ 3 নম্বর, ভেরি কি গুড। হ্যাঁ নাম্বার ln a হবে। আচ্ছা, ফাংশনের অবিচ্ছিন্নতার জন্য নিচের কোন শর্তটি প্রয়োজনীয় নয়? এটা প্রয়োজনীয়? হ্যাঁ হ্যাঁ এটা প্রয়োজনীয়, ওটা প্রয়োজনীয়, প্রয়োজনীয় c এটা number প্রথম প্রয়োজনীয়। তিনটা প্রয়োজনীয়। ডি ডি নাম্বার নাম্বার নাম্বারটা হবে না। d number এটা কিন্তু দরকার ডি নেই প্রয়োজনীয় না। ডি ডিফারেন্সিয়েবল নাম্বার তো এমন এভাবে কোনো শর্ত তো ছিল না, ডিফারেন্সিয়াল 2 নম্বরটা হবে। দরকার নেই। আচ্ছা, এবার বলেন 16 নম্বরটা বলেন। ডি নাম্বার ডি ভাই নাম্বার সব কয়টি? সব 4 করে। নাম্বার সব কাটি এবার বলেন তো 1/x ফাংশনটি x 0 বিন্দুতে কেমন? বিন্দুতে দোদুল্যমান অসীম বিচ্ছিন্নতা। দোদুল্যমান sin 1/x। অসীম 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 বিচ্ছিন্নতা হবে। অসীম দুইটাই ইনফিনিটি অসীম অসীম বিচ্ছিন্ন ডি নাম্বার আর sin 1/x দোদুল্যমান দোদুল্যমান বিচ্ছিন্নতা। অসিলেটরি এটা বলেন তো ভাই, এটা বলেন তো, এটা কত হবে? এটা আমি টেকনিক শিখাইছি কিন্তু আপনাদেরকে। টেকনিকটা ওই ই স্কয়ার বলেন তো। ই স্কয়ার ই স্কয়ার e স্কয়ার ই স্কয়ার, ভেরি গুড। আচ্ছা, এটা বলেন তো, এটা যদি ই স্কয়ার হয়, এবার 19 নম্বরটা বুঝছেন, ই স্কয়ার, তাহলে 20 নম্বরটা কত? 3 ভাইয়া 3 হবে মনে হয়। কি হবে এটা তাহলে 2 নাকি? 2। এটা 2, আর 22 নম্বরটা? এটা 2 হবে। 2 2 হবে না, 22 1 নম্বরে 2। হবে। 2 না 2 হবে মনে হচ্ছে। হ্যাঁ, 22 নম্বর 2 হবে 2 এ তো হবে। হ্যাঁ 2 ভাই হবে। 22 নাম্বারটা একটু 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 বলে বুঝাই দিবেন। দিলে ভালো হতো ভাই 22 নাম্বার 22 নম্বর আপনি উপরটাকে ডিফারেন্সিয়েশন করেন, e টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 ইনটু e টু দি পাওয়ার 2x, আর 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এবার আপনি 0 বসায় দেন তো, 2 ইনটু e টু দি পাওয়ার 0 e to the power divided by 1, 0 মানে 2, শুধু 2 আসবে আর কি। 2 জি 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 23 নম্বরটা বলেন তো ভাইয়া, 23 নম্বরটা কত হবে? বি ডি নাম্বার হবে বার ডি নাম্বার হ্যাঁ ln a 1a মাইনাস ln ইনটু a মাইনাস b নাম্বার। আচ্ছা, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার বোথ, মানে a আর b দুইটাই কারেক্ট অ্যান্সার আছে, বুঝছেন? জি দুইটাই দেওয়া যায়। জি। দুইটাই দেওয়া যায়, বুঝছেন? দুইটাই বলা যায়। তো এখানে দুইটা মাল্টিপল কারেক্ট অ্যান্সার চলে আসছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা বুঝলাম। 24 নম্বরটা বলেন। 1/x দ্যাট মিন্স এটা e স্কয়ার ই স্কোয়ার, এখানে 2x, তো তাহলে এখানে 2x থাকলে এখানে 1/2x আনতে হবে, কিন্তু আপনার এখানে ছিল x, আপনি একটা 2 জোর করে নিয়ে আসছেন, তাহলে ওই 2 এর জন্য উপর একটা 2 জোর করে নিয়ে আসেন, তাহলে আপনি 2 2 আর হাফ কাটাকাটি চলে যাবে। এবার এইটুকুর মান কত? এইটুকু এই যে 1 + 2x আর 1/x 1/2x, এইটুকুর মান হচ্ছে e, আর উপরে আছে আবার একটা স্কোয়ার, তাহলে ই স্কোয়ার হবে। জি জি 25 নম্বর বলেন, 25 নম্বর বলেন তাড়াতাড়ি। 5 5 সি 5, নাম্বার ভেরি গুড, ভেরি গুড। এবার বলেন 26 নম্বর বলেন। 3 ডি নাম্বার 3 হবে। জি জি কি হবে এবার এটা তো অ্যান্সার হচ্ছে 1, এটা ফর্মুলা x sin এটাও x 1 1। এবার এটা এল হসপিটাল দিয়ে করতে পারেন, অথবা আমি একটা টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে x স্কয়ার তো উপরের দুইটা সহগের অনুপাত হয় অ্যান্সার, ওই দুইটা সহগের অনুপাত হয়, এটা অ্যান্সার হবে 2। আর আপনি এল হসপিটাল রুল দিয়েও করতে পারবেন, এল হসপিটাল রুল দিয়ে এটা করতে পারবেন, বুঝছেন? এল হসপিটাল রুল দিয়ে ডিফারেন্সিয়েশন করেন দুইবার, তাহলে হয়ে যাবে। উপরটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবেন হলো 4x + 3, আর নিচেটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে পাবেন কত? 2x + 4। আবার যদি ডিফারেন্সিয়েশন করেন, উপরটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবেন 4, নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবেন হচ্ছে 2। সো অ্যান্সার হবে 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? জি এবার 29 নম্বর বলেন। লিমিটিং স্টেজ 0 উপরেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 root x 1/2 root x 1/2 root x নিচেটা ডিফারেন্স হচ্ছে 1। এবার x এর জায়গায় 0 বসা দিলে কত হাফ আসছে? হবে, হাফ 2 হবে 1/2 ভাইয়া হাফ হবে। হাফ হবে, হাফ আসছে অ্যান্সার, ঠিক আছে? জি আচ্ছা, এবার এটা তো ফর্মুলা, এটার মান হচ্ছে 1, sin ইনভার্স x/x এটার মান হচ্ছে কত আসে? 1 আসে, এটা ফর্মুলা। tan ইনভার্স এরপরটা x/x 1 এটা ফর্মুলা। চাইলে আপনি এল হসপিটাল রুল দিয়ে 1 ভেরিফাই করতে পারবেন, এল হসপিটাল রুল দিয়ে ভেরিফাই করতে পারবেন, বাট এটা ফর্মুলা হচ্ছে 1। আচ্ছা, এবার এইটা কত বলেন তো, ডিফারেন্সিয়েশন করেন, 10 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত আসে? 10 টু দি পাওয়ার x Ln ইনটু 10 ln 10 আর ln b 10x হচ্ছে 1। এবার 0 বসায় দিলে আপনার ln 10 থাকতেছে শুধুমাত্র, ঠিক আছে? 1 ln 10 হবে। 3 নম্বর ln 10 হবে অ্যান্সার। cos x - 1 এটা কত হবে অ্যান্সার? বি 0 হবে মনে হয়। cos x
জিরো হবে, জিরো 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 হবে। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, জিরো বাই ওয়ান, জিরো। রাইট রাইট, জিরো হবে। আচ্ছা এবার 34 নম্বরটা বলেন। তাও জিরো, ওয়ান বাই ওয়ান, জিরো হবে। জিরো জিরো হয়ে যায়, জিরো জিরো বাই জিরো, জিরো 34 নম্বর, 34 নম্বর। জিরো এ নাম্বার। আমার কেন জানি মনে হচ্ছে না, কেন বলি আমি আপনাদের দেখাই। মাইনাস ডিফারেন্সিয়েশন হাফ করেন। হবে, মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস হাফ মাইনাস, হবে। মাইনাস হাফ হবে, মাইনাস হাফ। ডিফারেন্সিয়েশন করেন cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর x এর করে ডিফারেন্সিয়েশন হবে। এবার আপনি আবার ডিফারেন্সিয়েট করবেন। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x এর ডিফারেন্স মাইনাস cos x, আর এটা হলো 2। মাইনাস এবার তো বসান মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার 35 নম্বরটা বলেন। ওয়ান, সূত্র ওয়ান। সূত্র সাইন এ 35 নম্বর কি 1? আপনি শিওর? না, এখানে তো ইনফিনিটি আছে। এখানে ভাইয়া লিমিটের দিকে তাকাইতে হবে, এখানে ইনফিনিটি আছে। sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। এখন cos ইনফিনিটির ভ্যালু কত? আচ্ছা দাঁড়ান, এই কোশ্চেন তো একটু ঝামেলা। cos ইনফিনিটির ভ্যালু আমি কত বসাবো? পরীক্ষার হলে কি আচ্ছা ক্যালকুলেটর দাঁড়ান, এইটা আপনি এল হপিটাল রুল দিয়ে করতে পারবেন না। কেন পারবেন না আমাকে বলতে পারবেন কেউ? এটা এল হপিটাল রুল দিয়ে কি করা যাবে? যাবে না এটা এল হপিটাল রুল দিয়ে। জিরো যাবে না? জিরো হচ্ছে না। আচ্ছা সাইন ইনফিনিটির মান কত আপনি জানেন? সাইন ইনফিনিটির মান কি 0? এটা তো জানেন না আপনি। এটা কথা না, তাহলে কি 0/0 হচ্ছে বা ইনফিনিটি হচ্ছে? তাহলে এল হপিটাল রুল দিয়ে যাবে না। এটা একটা ফর্মুলা আছে, নাম হচ্ছে স্যান্ডউইচ। ভাইয়া সবচেয়ে বড়, অনেক বড় সংখ্যা দ্বারা যদি কোনো একটা রাশি ভাগ করা হয় তাহলে তার মান শূন্যর কাছাকাছি এরকম। এইটা আসলে এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ হচ্ছে হ্যাঁ আমি আপনার কনসেপ্টটা বুঝতে পারছি, কিন্তু এই অঙ্কটা অ্যাকচুয়ালি করতে হয় স্যান্ডউইচ থিওরেম দিয়ে। কেন বলতেছি? কারণ আপনার উপরের, হ্যাঁ আপনার কনসেপ্ট হচ্ছে কি ভাই sin x এর মান তো আমি জানি না, কিন্তু এইটার মান যদি ইনফিনিটি বসাই তাহলে তো আর 0 আসতেছে। এইটা তো আপনার কনসেপ্ট, তাই না? এটা জি ভাইয়া, জি ভাইয়া। এই স্টাইলে করা যাবে না অঙ্কটা, স্যান্ডউইচ থিওরেম দিয়ে করতে হয়। তো আপনার স্টাইলে আপনি শর্টকাটে মনে রাখতে পারেন যে শর্টকাট হচ্ছে অ্যান্সার হচ্ছে 0 হবে, আপনি এই শর্টকাটে মনে রাখতে পারেন। ঠিক আছে, বাট স্যান্ডউইচ থিওরেম দিয়ে আপনার অঙ্কটা করতে হয়। কিভাবে করতে হয় আমি একটু দেখাই দিই শর্টকাটে। sin x এর মান কত থেকে কত জানেন? sin x এর মান কিন্তু -1 থেকে +1 এর মধ্যে থাকে, এইটুকু জানেন? +1, জি এখন -1 আপনি ডানে বামে মাঝখানে সব জায়গায় আপনি 1/x দিয়ে গুণ দিয়ে দেন। তাহলে 1/x দিয়ে গুণ দিলে কত আসবে আপনার? -1/x sin x by x sin x ভাগ x আর 1/x। এবার আপনি লিমিট নেন, ডানে নেন বামে নেন মাঝখানে নেন, সব জায়গায় লিমিট নেন। এবার ইনফিনিটি বসান। ইনফিনিটি যদি এবার বসান, এই বাম পাশের লিমিটের মান কত আসবে? 0। মাঝের লিমিটের কত জানেন না, আর ডান পাশের লিমিটের মানও 0 আসবে। বামেরটাও 0, ডানেরটাও 0, তাহলে মাঝেরটার মান কত হবে? মাঝেরটার মানও 0 হইতো। এটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেমে আপনার এই কনসেপ্টে কাজে লাগানো হয় যে উপরের পার্ট যদি পেটে যায়, নিচের পার্ট যদি পেটে যায় স্যান্ডউইচে, তাহলে স্যান্ডউইচের মাঝখানে যে পার্টটুকু থাকবে এটাও কই যাবে ভাই? পেটেই যাবে। তাহলে এটাই হলো স্যান্ডউইচ থিওরেমের কনসেপ্ট। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। তাহলে জি ভাই, স্যান্ডউইচ থিওরেম দিয়ে আর কি এটা প্রমাণ করা হয় যে সিকিউরিটি ভালো লাগছে। হ্যাঁ জি ভাই, বুঝি নাই। 1/∞ ইকুয়াল টু কি 0 নাকি? হ্যাঁ 1/∞ ইকুয়াল টু 0, রাইট। 1/∞ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা সামথিং বাই ইনফিনিটি, এটাই 0। সামথিং বাই ইনফিনিটি মানে 0, সামথিং বাই ইনফিনিটি মানে 0। ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো ভাই 36 নম্বরটা বলেন। অনেক পেঁচাল পারলাম, এবার 36 নম্বরটা বলেন। হ্যাঁ স্কয়ার, e স্কয়ার, ভেরি গুড। sin 5x বাই sin 3x आंसर কত হবে ভাইয়া? এল হপিটাল রুল অ্যাপ্লাই করেন, 0/0 আছে এখানে। 5/3 5/3 এবার 10 3x বাই 5x কত হবে आंसर? 3/5। 3/5, ভেরি গুড। এবার 39 নম্বর বলেন। চলে আসছি শেষের দিকে আমাদের অঙ্ক। 1 1 0 e to the power x ডিফারেন্স e to the power x, আর এটা হলো হবে, প্লাস মাইনাস x ডিভাইডেড বাই 1। হবে। তাহলে এবার যদি 0 বসাই দিই তাহলে 1 + 1 = আর নিচে 1, তাহলে 2 হবে आंसर। 2 आंसर হচ্ছে 2। জি। আর এই যে 40 নম্বরটা বলেন তো आंसर 40 নম্বর কত হবে? ln 1 + 2x ডিভাইডেড বাই x। 1/2 1/1 2 হবে। 1/3 হাফ 3 হবে না?
আচ্ছা কি উপরে আসে পার্টটুকু এখানে? ডিফারেন্স উপরে পার্টটুকু 1/1 ডিফারেন্স কত হবে ওয়ানই হবে, ওয়ান বাই plus ওয়ান two টু x এক্স। ওয়ান হবে। into 2 নিচের পার্টটুকু ডিফারেন্স করলে পাচ্ছেন হচ্ছে 1 1 হবে। উপরের পার্টটুকু ডিফারেন্স করেন দেখেন উপরের পার্টটুকু ডিফারেন্স কত আসতেছে 1/1 plus 2x আর x এর সহগ যে 2 এই দুইটার আবার গুণ দিয়ে দিতে হবে 2 তাহলে এবার আপনি 2 0 বসায় দেন তো 2 0 বসায় হবে। দিলে আপনি পাচ্ছেন 2 ডিভাইডেড বাই 1 2 plus আসবে। 0 মানে অ্যানসার হচ্ছে 2 2 আসবে 2 2 জি 2 আসবে এবার 41 নম্বরটা বলেন 3x স্কয়ার মাইনাস x Yes. 12 ডি নাম্বারটা হবে কত হবে বি 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 আসে বি কত আসে ডি 12 হবে ডি নাম্বারটা ডি নাম্বার 12 বি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 তাহলে x এর ভ্যালু 2 বসালে 4 ইনটু হাফ 12 আসবে 12 মানে ডি নম্বরটা হবে কারেক্ট অ্যানসার ডি নাম্বারটা এবার 42 নম্বর বলেন 42 নম্বর কত হবে 2 হবে 1/2 root over x divided by 1 তাহলে অ্যানসার আসবে 1/2 হাফ আসবে এবার 2 to the power x minus 3 to the power x divided by x এটার অ্যানসার কত আসবে ln 2/3 নাকি হ্যাঁ এই টাইপের অঙ্ক তো করলাম ln 2/3 এটা তো ডাইরেক্ট ফর্মুলা এটা মান হচ্ছে কত এটা এক নাম্বারে হবে ভাইয়া, দুইটাই শুদ্ধ, এক দুই হ্যাঁ দুইটাই এখানে শুদ্ধ। আসলে মাল্টিপল অ্যানসার আছে সরি হ্যাঁ মাল্টিপল অ্যানসার আছে দুইটাই হবে আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু ঘুরাই দিছি প্লাস আর মাইনাসের পার্থক্য এবার আপনারা বলেন তো এটা কি হবে আপনাদেরকে কিন্তু ফর্মুলা কি করতে হবে এখানে মাঝখানে প্লাসই রাখতে হবে তাহলে 1/x কে -1/x ধরেন আর উপরে তাহলে আপনারা কি রাখবেন -x বানান উপরে যদি -x বানান তাহলে পাওয়ার আবার একটা -1 দিয়ে গুণ দিতে হবে এবার বলেন তো এই Inverse রুটের মান E হচ্ছে inverse 1 হবে। তাহলে e ইনভার্স 1 e ইনভার্স 1 বুঝতে পারলেন কিনা বুঝতে পারছেন জি ভাই। জি এবার ভাই। বলেন 45 নম্বর লাস্ট টু তাড়াতাড়ি বলেন ঘুমাবো sin x স্কয়ারের ডিফারেন্স কত হবে cos স্কয়ার জিরো আর হবে, x স্কয়ারের ডিফারেন্স হচ্ছে 0 2x আর এটা 1 তাহলে এবার করলে 0 চলে আসবে 0 শাবাশ 0 এবার 1 0 cos 2x divided by x স্কয়ার এটা ডিফারেন্স বের করেন উপরেটা ডিফারেন্স বের করলে কত আসতেছে 2 sin 2x আর sin নিচেটা x ডিফারেন্স চলে আসছে 2x 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 কে দিলাম এবার sin 2x কে আবার ডিফারেন্স বের করেন 0/0 তো আবার আসতেছে sin 2x কে ডিফারেন্স করলে 2 into cos 2x আর নিচে আসতেছে 1 এবার 0 বসা দিলে অ্যানসার আসতেছে 2 এটার অ্যানসার হচ্ছে 2 এটার অ্যানসার কত হচ্ছে ভাই 2 তাহলে এই ছিল হচ্ছে আমাদের 46টা এমসিকিউ আমরা প্র্যাকটিস করলাম আর আমরা লিমিট এবং কন্টিনিউটির থিওরি শিখলাম এবং ডিসকন্টিনিউটি কোন ভাবে হতে পারে কত ভাবে ডিসকন্টিনিউটি হতে পারে সেটার আমরা থিওরিটা বুঝলাম তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্যালকুলাসের প্রথম লেকচার আমরা দ্বিতীয় লেকচারে ডিফারেন্সিয়েবিলিটিতে ঢুকবো